নমস্কার, শুভ সন্ধ্যা। মাহেশ্বরী প্রোডাকশনসের অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিগত কয়েক মাস ধরে মাহেশ্বরী প্রোডাকশনস আপনাদের সামনে উপস্থাপনা করেছে নানা ধরনের গল্প, নানা স্বাদের গল্প, নানা স্বাদের কবিতা। কিন্তু মাহেশ্বরী প্রোডাকশনসের একটা বিশেষ নিবেদন হলো মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল। মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল সম্বন্ধে আপনারা যারা যারা মাহেশ্বরী প্রোডাকশনসের প্রত্যেক দিনের দর্শক এবং শ্রোতা, তারা জানেন যে মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল আমরা বলেইছিলাম যে আমরা বছরে একাধিকবার নিয়ে আসবো। গতবার মাহেশ্বরী প্রোডাকশনস গ্রীষ্মকালীন ফেস্টিভ্যালে আমরা এনেছিলাম অমর কথা সাহিত্যিক, অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মেজ দিদি। সেই প্রজেক্টে আপনাদের বিপুল সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তারপরে আপনারা যে ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তা প্রেরণের ধারাটা অব্যাহত রেখেছেন, মাহেশ্বরী প্রোডাকশনস এর জন্য আপনাদের কাছে স্বনির্বন্ধ কৃতজ্ঞতা, ভালোবাসা এবং অভিনন্দন জানায়। আপনাদের প্রত্যেকের কাছে মাহেশ্বরী প্রোডাকশনস কৃতজ্ঞ। মাহেশ্বরী প্রোডাকশনস এর এবারের আমরা কথা দিয়েছিলাম যে আবার মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল আনবো, এবং সেই ফেস্টিভ্যাল আমরা এনেছি। এবং এবারে আমাদের নিবেদন এ যুগের বিখ্যাত সাহিত্যিক শ্রী অভীক সরকারের লেখা পেদবস্তু। তার পোস্টার, তার ট্রেলার অলরেডি আপনাদের কাছে পৌঁছে গেছে মাহেশ্বরী প্রোডাকশনস এর ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা ফেসবুক পেজ মাহেশ্বরী প্রোডাকশনস এর ফলো করেন, লাইক করে রেখেছেন, তারা তারা পেয়ে গেছেন নোটিফিকেশন, তারা দেখেছেন। যারা যারা এখনো করেননি, এই লাইভের মাধ্যমে তাদের কাছে অনুরোধ, দয়া করে তারা যেন মাহেশ্বরী প্রোডাকশনস এর অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে নেন, কারণ আমাদের বেশিরভাগ আপডেট কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমেই দিয়ে থাকি। আরো একটি বিশেষ চমক যে মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যালে এই যে বিশেষ লাইভ, এই যে বিশেষ সন্ধ্যা, সেই সন্ধ্যায় আমরা পেয়েছি এ যুগের বিখ্যাত সাহিত্যিক তথা পেদবস্তু স্রষ্টা শ্রী অভীক সরকার মহাশয়কে, যিনি কিছুক্ষণের মধ্যেই লাইভে আমাদের সামনে, আপনাদের সামনে আসবেন এবং নিজের বক্তব্য, অমূল্য বক্তব্য পেশ করবেন। মাহেশ্বরী প্রোডাকশনস এর ফেস্টিভ্যাল শুরু করার আগে আমি মাহেশ্বরী প্রোডাকশনস এর যারা যারা প্রথম থেকে বাচিক শিল্পী রয়েছেন, যারা যারা আগের বারেও মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যালের অংশ ছিলেন এবং এবারেও তারা অংশগ্রহণ করছেন, আমি তাদের কাছে প্রথমে যাব এবং তারপরে আমরা আস্তে আস্তে আমাদের এই সন্ধ্যাটাকে আরো সুন্দর, আরো বর্ণনাময় এবং আপনাদের কাছে আরো উপভোগ্য করে তোলবার চেষ্টা করব। তো আসুন এই লাইভ শুরু করি, এবং আমি প্রথমেই যাব আমাদের মাহেশ্বরী প্রোডাকশনস এর একজন অন্যতম বাচিক শিল্পী শ্রী অনুষ্টুপ ঘোষের কাছে, এবং বলবো মাহেশ্বরী প্রোডাকশনস সম্বন্ধে তার ধারণা, ফেস্টিভ্যাল সম্বন্ধে, মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল কি এবং পেদবস্তুতে তার অভিজ্ঞতা কি, সে সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করতে আমি ডেকে নেব আমাদের প্রথম বক্তা মাননীয় শ্রী অনুষ্টুপ ঘোষ মহাশয়কে। ধন্যবাদ। অনুষ্টুপ বাবু, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই মাহেশ্বরী প্রোডাকশনস এর কোর অ্যাডমিনিস্ট্রেটর শ্রদ্ধেয় শিবা ম্যামকে, আমাদের কোঅর্ডিনেটর অনির্বাণ দা এবং আমাদের মাননীয় ডিরেক্টর মোনালিকে। আবারও মাহেশ্বরী ফেস্টিভ্যালস শুরু হচ্ছে। আহ গতবারেও আমি এর অংশ এর অংশ নিতে পেরেছিলাম, এই ফেস্টিভ্যালস এর অংশ হতে পেরেছিলাম, এবং এইবারও আমি ভীষণ অনার্ড যে আবারও আমাকে সেই সুযোগ দেওয়া হলো মাহেশ্বরী ফেস্টিভ্যালস এর হয়ে অংশ নিতে। এইবার আহ, সাহিত্যিক অভীক সরকারের লেখা পেদবস্তু আমরা নিবেদন করতে চলেছি আপনাদের সামনে মাহেশ্বরী ফেস্টিভ্যালসে। এবং এই প্রজেক্টে আমাকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র দেওয়া হয়, এবং সেই বিষয়ে আশা করি এবার আমি আপনাদের অবগত করতে চলেছি। প্রথম যে চরিত্রটিতে আমার কণ্ঠ রয়েছে সেটি হলো রয়ের চিফ হরিশঙ্কর ত্রিপাঠী। প্রথমেই আপনারা সকলেই নিশ্চয়ই জানেন, আহ, র হচ্ছে অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং দেশের এক্সটার্নাল সিকিউরিটির ভার নিয়ে থাকে। তো এইরকম একটি সংস্থার চিফ হরিশঙ্কর ত্রিপাঠী, যিনি এই গল্পে রয়েছেন আর কি, আহ, তার
হয়ে আমি কণ্ঠ দিতে চলেছি। তো এই চরিত্রটি ভালোভাবে পরিবেশন করতে আহ, আমার যে যে দিকগুলো মনে হয়েছে ফুটিয়ে তোলা দরকার। প্রথমেই নামটা শুনেই আপনারা প্রথমেই সকলেই বুঝতে নামটা পারবেন যে শুনেই আপনারা সকলেই বুঝতে ভদ্রলোক পারবেন যে অবাঙালি। হ্যাঁ, এবং সেক্ষেত্রে সেই একটা অবাঙালি কণ্ঠ বা অবাঙালি উচ্চারণ একটা প্রয়োজন ছিল আমার মনে হয়েছিল। আম, এবং একই সঙ্গে ইনি একজন খুব গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, সেই বিষয়টিকেও মাথায় রেখে আমাকে কাজটি করতে হয়েছে। আমি চেষ্টা করেছি, ভুল ত্রুটি ভালো মন্দ সবটাই দর্শক বন্ধু আপনারা সকলে মিলে বিচার করবেন। এবং এছাড়াও অন্যান্য কিছু চরিত্রে আমার কণ্ঠ রয়েছে। হ্যাঁ, অভিরাম বলে একটি চরিত্র আছে, যার নেচার এবং পার্সোনালিটি একদম বিপরীত। হ্যাঁ, রয়ের চিফের থেকে একদম বিপরীত। আহ, আশা করি খুব বেশি বলে আমি আহ, রহস্য উদ্ঘাটন করব না। আশা করি আপনারা সকলেই শুনবেন এবং শুনে বিচার করবেন। আহ, একটা কথা অবশ্যই দিতে পারি, গতবার মাহেশ্বরী ফেস্টিভ্যালসে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন এবং যে উৎসাহ এবং উদ্দীপনা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, এইবার আমরা আরো একটি ধাপ এগিয়ে আরো ভালোভাবে আপনাদের আহ সামনে তুলে ধরছি, পরিবেশন করতে চলেছি, এবং কোনোভাবেই আপনারা নিরাশ হবেন না, এই কথাটুকু আমরা দিতে পারি। কাজেই খুব বেশি সময় নেই, আর খুব বেশি সময় আমি নেবও না। হ্যাঁ, মাহেশ্বরী ফেস্টিভ্যালস অ্যাকচুয়ালি কি জিনিস এবং কিভাবে আমরা এই জিনিসটাকে তুলে ধরি, এই বিষয়ে বাকি বক্তারাও নিশ্চয়ই বলবেন যারা অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ, অন্যান্য গল্প আমরা যেমন পরিবেশন করে থাকি প্রতি সপ্তাহে, তার থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ একটা আলাদা ফ্লেভার রয়েছে হ্যাঁ এই ফেস্টিভ্যালস এর মধ্যে। আশা করি আপনাদের স্নেহ এবং ভালোবাসা যেটা সবসময় আপনারা আমাদের দিয়ে থাকেন, আরো একবার মাহেশ্বরী পরিবারের হয়ে আমি এই ভালোবাসা আপনাদের থেকে আবদার করছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং একইভাবে ভালোবাসবেন। শুভ সন্ধ্যা। আবারও জানাই ধন্যবাদ মাহেশ্বরী প্রোডাকশনসকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আহ আগামী দিনে আরো ভালো ভালো কাজ আমরা পরিবেশন করব। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রী অনুষ্টুপ ঘোষ মহাশয়কে। এবারে আমাদের বলতে বলতে আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন সাহিত্যিক শ্রী অভিক সরকার। আমি তাকে এখন জয়েন করাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই অনুষ্টুপ বাবুকে, স্বাগত জানাই সাহিত্যিক শ্রী অভিক সরকার মহাশয়কে যে উনি এসেছেন আমাদের, এবং মাহেশ্বরী প্রোডাকশনস এর পরিবারের সবাই আপনার এই আগমনে অত্যন্ত খুশি, অত্যন্ত আপ্লুত। যখন থেকে তারা শুনতে পেয়েছেন যে মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল আপনি নিজে লাইভ অনুষ্ঠানে আসবেন, তখন থেকেই তাদের মধ্যে একটা, তখন থেকেই তারা এসছেন এবং এবং তারা অত্যন্ত আপ্লুত এই বিষয়টা নিয়ে যে যে আপনি আসছেন, এটা তাদের কাছে একটা বড় পাওয়া। স্যার, আপনার কাছ থেকে আমরা প্রথম জানতে চাইবো যে পেদবথুর জন্মটা হলো কি করে, মানে পেদবথু যে কনসেপ্টটা আসছে সেটা কি করে এলো, মানে মাহেশ্বরী প্রোডাকশনসে সেটা আলাদা বিষয়, কিন্তু বইটা একটু এলো কি করে? প্রেতবুদ্ধ প্রথম প্রকাশিত হয় বইচই পূজাবার্ষিকীতে গত বছর। এবং বইচই পূজাবার্ষিকীর যারা সম্পাদক ছিলেন তারা আমাকে বলেন যে একটা লেখা লিখতে, যেটা একটু অ্যাডভেঞ্চার গোছের হবে, যেরকম লিখে থাকি আর কি, তান্ত্রিক হরর অ্যাডভেঞ্চার গোছের হবে। আমার বহুদিন থেকে ইচ্ছে ছিল মানে কুকুরকে নিয়ে একটা গল্প লিখবো, মানে এমন একটা গল্প লিখবো যার প্রধান চরিত্র হবে একটি কুকুর, মানে মেন প্রোটাগনিস্ট। এটা আমি হয়তো কুকুর ভালোবাসি বলেই ভেবেছিলাম। তো এবার সেখান থেকে শুরু করি যে একটি তিব্বতী, একটি টিবেটান, একটি কুকুর সিনজে। এবার সিনজে শব্দটার মানে হচ্ছে, টিবেটানের সিনজে শব্দটার মানে হচ্ছে সিংহ। টিবেটান ভাষায় সিনজে শব্দের মানে হচ্ছে সিংহ। সেই থেকে মোটামুটি পেটবর্ত শুরু করি এবং তারপর থেকে আস্তে আস্তে মানুষের সঙ্গে কুকুরের পরে, কুকুর পোষ মানার পরে আজ অব্দি আর কোনো প্রাণী মানুষ পোষ মানাতে পারেনি। প্রথম পোষ মানায় ঘোড়া ও সবকিছু, কুকুরের পরে আর কোনো প্রাণী মানুষের পোষ মানেনি। এবং আমি মনে করি মানুষের যদি সত্যি কোনো বন্ধু থেকে থাকে, মানে মানব প্রজাতির, অবশ্যই মানে কি বলবো, সে একটি কুকুরই বটে। এইখান থেকে আমার এই ব্যাপারটা সুজাত,
হ্যালো, শোনা যাচ্ছে? অসুবিধা হচ্ছে কিছু? হ্যালো স্যার, আপনার বোধহয় নেটের একটু সমস্যা হচ্ছে। না না, ঠিক আছে। ইন্টারনেটে প্রচন্ড সমস্যা হচ্ছে স্যার। না, ঠিক আছে, এখন এখন ঠিক আছে। হ্যালো স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। এখন দুজনকেই শোনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, প্লিজ। এখন দুজনেই অডিবল। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। তো সেই থেকে প্রেতবত্য শুরু, এবং তারপরে বইটি প্রকাশিত হয়, এবং যখন হয় তার সঙ্গে একটা ওই পার্টিকেল ফিজিক্স মিলিয়ে, এটাও আর একটা মজার গল্প। যে আজ থেকে প্রায় বছর তিনেক আগে আমাকে 3 বা বছর, হ্যাঁ বছর তিনেক আগে একটি ওয়েব সিরিজ বানানোর জন্য একটি টিভি চ্যানেল থেকে আমাকে বলা হয় যে একটি প্যারালাল ইউনিভার্স নিয়ে বা টাইম ট্রাভেল নিয়ে একটা গল্প লিখতে। তো সেটা আমি মোটামুটি তাড়াহুড়ো করেই লিখে তাদের জমা দিই। মুশকিল হয়েছে তারপরেই যিনি দেখতেন, তাদের যিনি যিনি প্রোগ্রাম, যিনি অধিকর্তা, তিনি চাকরি ছেড়ে দেন, বম্বে চলে যান। ফলে গল্পটা আমার কাছে পড়েছিল। তো এই যখন গল্পটা নিয়ে এগোচ্ছি প্রেতবস্তু লিখতে লিখতে, তখন মনে হলো যে এটার সঙ্গে ওই টাইম ট্রাভেলের গল্পটা দিব্যি খাপ খেয়ে যায়। তো সেখান থেকে বারবার ফিরে আসা, সিনজে ফিরে আসছে, সিনজের আহ মুক্তির দরকার, এবং সময়ের সঙ্গে আমি যেহেতু এটা একটা আমার আগমবাগী সিরিজের একটা গল্প, এবং এখানে আমি দেখাতে চেয়েছি যে আম, মহাকালী, কালী বা মহাকালীকে দেখাতে চেয়েছি, তিনি গল্পের প্রধান উপজীব্য। এবং কালী তাকে বলে যিনি কাল, সময়কে গ্রাস করেন, যিনি কালকে কলন করেন, তিনি কালী। তো ফলে সেখানে এবার সময় ব্যাপারটাকে দুভাবে দেখানো যায়। একটা নর্মাল, তো যেভাবে সময়কে আমরা বুঝি, আরেকটা হচ্ছে ফিজিক্স এর মতো করে আর কি, যেভাবে আমরা টাইম ট্রাভেল বা প্যারালাল ইউনিভার্সকে আমরা মানে কনসিভ করি, দেখি। তো সেইখান থেকে মনে হলো যে এই যদি দেখাতে হয় মহাকালীকে, এবং আহ, মহাকাল বা মহাকালীকে দেখাতে হয়, তাহলে সময়কে ভেঙে ফেলা বা সময়ের চাদর ছিঁড়ে ফেলাটাকে দেখালে বোধহয় ভালো হয়। তো সেইখান থেকে মোটামুটি প্রেতবধূটা লিখি, এবং লিখে প্রকাশিত হওয়ার পরে অনেকে বলেন যে হ্যাঁ, খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবং তারপরে যদি আমার মনে আছে, আমি পত্রভারতীর যিনি সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়, তাকে আমি দিয়ে এসেছিলাম ওটা পড়ার জন্য, যে আপনি একটু আমাদের ম্যাগাজিনটা পড়বেন। এবং তিনি পরের দিনই আমাকে সকালে ফোন করে বলেন যে এটা কিন্তু আমি প্রকাশ করব, তুমি আমার কাছে এসো, আর একটু বাড়াতে হবে গল্পটা, কোথাও কোথাও একটুখানি খাপ ছাড়া লাগছে, অনেকগুলো কি বলবো লিঙ্ক ওয়েল কানেক্টেড নয়, শেষটা একটু অ্যাব্রাপ্ট মনে হচ্ছে, তুমি এসো। তো তিনি আমাকে সাজেশন দেন কোথায় কোথায় কি করতে হবে। তারপরে এটা প্রথমে ছিল 19,000-এর গল্প, তারপর প্রায় আরো 10-11 হাজার যোগ করে আরেকটা গল্পের ধারাকে যোগ করে, যেটা ওই স্পাই থ্রিলারের যে অংশটা, ওটা পরে যোগ করা হয়েছে, ওটা পুরো পরে যোগ করে প্রায় 30,000 ওয়ার্ড মানে দাঁড়ায়। তারপর 1959 পানিপথ। হ্যাঁ হ্যাঁ, ওই 1959 অংশটা, পানিপথ, ওই যে। ওই অংশটা পুরোপুরি পরে যোগ করা, ওটা প্রথম উপন্যাসে ছিল না। তো এই হচ্ছে মোটামুটি প্রেতবধূর গল্প। তো পেদবধূ তো যাই হোক, এখন অডিও স্টোরির মাধ্যমে মাহেশ্বরী প্রোডাকশনস এর হাত ধরে এবং আপনার আশীর্বাদে এখন তো আসছে, সেই আসন্ন কালী আমি পুজোতেই আসছে। আমি আশীর্বাদ দেওয়ার কেউ নই, দেওয়ার এই একজন মালিক আছেন বা মালকিন, যাই হোক, হ্যাঁ, তিনি সবাইকে আশীর্বাদ দেন। তো আমাদের এই পেদবধূ প্রজেক্টে বা আপনার পেদবধূ গল্পে যিনি সুজন গাঙ্গুলির যিনি বাবা ছিলেন, শঙ্কর গাঙ্গুলি, এবং প্রফেসর নারায়ণা স্বামী, দুটো চরিত্রে যিনি অভিনয় করেছেন, আমি আপনার সামনে এবং সবার সামনে তাকে আনতে চাই। শ্রী গৌতম আচ্ছা, মুখার্জি, যিনি এই নিশ্চয়ই। দুটো চরিত্রে অভিনয় করেছেন এবং একজন বাঙালি হয়ে মাদ্রাজি ভাষায় বাংলা বলেছেন উনি এইখানটাতে, একটা বিশেষ চমক আছে এটাতে। আমি তবে আমি খুব গৌতম বাবুর কাছে জানবো। আমি খুব মানে অপেক্ষা করি শোনার জন্য যে কি করে করেছেন আর কি। তো গৌতম বাবুকে আমি সবার সামনে আনছি। গৌতম বাবু এবার বলুন গৌতম যে বাবু কেমন এবার লাগছে। বলুন যে কেমন। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, শোনা নমস্কার। যাচ্ছে, শোনা যাচ্ছে। নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব আপ্লুত হয়ে গেছি অভিক সরকার মহাশয়কে দেখে। ধন্যবাদ। আমি আজকে ইন্টারনেট বাবাজি যে বোধহয় প্রচন্ড মহাশয়া, সমস্যা করছেন। আমার ভাই অনির্বাণ, তাকে আমার শুভেচ্ছা। আমাদের ডিরেক্টর ম্যাডাম মোনালি চ্যাটার্জি, তাকেও আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সমস্ত বাচিক শিল্পী ভাই এবং সহযোদ্ধাদের সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে
আমি আমার সামান্য কথা শুরু করছি, যেটা হচ্ছে আজকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালটা কি নিয়ে? পেতবধূ গল্পটা নিয়ে। এটা আমি যখন পড়ছিলাম, আমাকে যখন দুটো ক্যারেক্টার দেওয়া হয়েছে, আমি ভাবতে পারিনি যে আমি এতখানি পাওয়ার অধিকারী হয়েছি। দুটো ক্যারেক্টার, হয়তো দুজনে প্রফেসর, কিন্তু দুটো চরিত্রের মধ্যে তফাৎ অনেক। একজন ডেসক্রিপশন দিচ্ছেন, আর একজন মানে দুঃখে জর্জরিত একজন, যে তার ভালোবাসা দিয়ে তার সন্তানকে উদ্ধার করে। ভালোবাসা তো আছে, ভালোবাসা না থাকলে কি সন্তানকে উদ্ধার করতে যায় বাবা? সেই যে তাদের মধ্যে যে মনের যে দূরত্বটা সৃষ্টি হয়েছিল, সন্তান কি তার বাবার ভালোবাসাটা কি বুঝতে পারেনি? সেইখানে যে প্রকাশিত হয়েছে ব্যাপারটা, ভালোবাসার জয়। এবং আমাদের যে ফেস্টিভ্যালটা আসছে, এবং আমরা যেভাবে কাজ করছি, যেভাবে আমরা নির্দেশ পাচ্ছি, যে যেভাবে আমরা মাহেশ্বরী প্রোডাকশনস এর কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের টিপস পাচ্ছি কিভাবে কাজ করতে হবে, নিজেদের আরো ঋদ্ধ করছি, প্রত্যেকে আমরা সমৃদ্ধ হচ্ছি রোজ। এবং চক্রসম্বরের পুঁথি একটি গল্প, তারপরে তো আজকে পেতবধূ একটি গল্প, দুটো এবং ইনি অসাধারণ। ছিলেন যিনি আমার কিনা চক্রসম্বরের প্রতি নারায়ণ ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তো আছেই, আমি ভাবতে পারিনি আমি এত পাবো আপনাদের কাছ থেকে, মাহেশ্বরী থেকে এবং অভিক সরকার মহাশয়কে। আমি কি বলবো, আজকে একটা প্যারালাল জগতের, মানে কোথা থেকে কোথায় এসে গেলাম, যে মানুষটাকে দেখতে পাচ্ছি না কিন্তু তার অস্তিত্ব উপলব্ধি করছি, তাকে আমাকে জনসমক্ষে আনতে হবে। এই যে কি অনুভূতি হচ্ছিল, আমি রোমাঞ্চিত হচ্ছিলাম। সত্যি কথা, কি অসাধারণ গল্প। আমি দিতে পারিনি, তবুও মনে হচ্ছে আমি স্যাটিসফাই নয়। আমার মনে হচ্ছে আরো কিছু করতে পারলে হয়তো ভালো হতো। যাই হোক, চেষ্টা করেছি, আমাদের ভাইরাও চেষ্টা করেছেন। মাহেশ্বরী প্রোডাকশন, আমি তো স্যালুট বলবো না, নমস্কার বলবো, আমি জানি না, আমার ভাষা হারিয়ে গেছে। আজকে আমরা খুব ভালো জায়গায় এসে পৌঁছচ্ছি। আমাদের ভাইয়েরা, আমাদের সহযোদ্ধা শিল্পীরা, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তদুপরি আমাদের অ্যাডমিন, আমাদের কোঅর্ডিনেটর ভাই, আমাদের ডিরেক্টর ম্যাডাম, সবাইকে আসন্ন ফেস্টিভ্যালের শুভেচ্ছা জানিয়ে, এবং আরো আমি অভি সরকার মহাশয়কে আরো জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এরকম আরো ভালো গল্প আমরা পাবো, আমরা করে নিজেরা সমৃদ্ধ হব এবং ঋদ্ধ হব। মানে অসাধারণ অনেক রকম গল্প পড়েছি, কিন্তু এই পাওয়াটা আমার কাছে অসাধারণ পাওয়া। অসাধারণ এই গল্প, অসাধারণ সত্যি কথা। আমি বেশি সময় নেবো না, কেন আমি খুব একটা ভালো কথা বলতে পারি না। যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে পরিবেশন করলাম। এর মধ্যে ভালো মন্দ লুকিয়ে আছে, আপনারা ভালোটা নেবেন, খারাপটা আমাকে আবার শিখিয়ে দেবেন কতটা ঠিক করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য আজকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালোবাসা। আমাদের মহেশ্বরী আরো ওপরে যাক, আর তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ গৌতম বাবু। এবারে আমি চলে যাব তার কাছে, যে মাহেশ্বরী প্রোডাকশনস নিবেদিত ফেস্টিভ্যাল পেতবধূ, মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যালের যিনি কিনা থুপতেন এবং সুজন গাঙ্গুলি দুটো চরিত্রেই অভিনয় করেছিলেন। এবার আমি চলে যাব তার কাছে, সৌরভ গাঙ্গুলি ওরফ চরিত্রে সুজন গাঙ্গুলি। আমি চলে যাব তার কাছে, সৌরভকে বলতে বলবো। এবং সৌরভের অত্যন্ত প্রিয় লেখক আপনি নিজেই, সৌরভ অত্যন্ত প্রিয় লেখক আপনি নিজেই, এবং তার অনেক দিনের স্বপ্ন ছিল যে আপনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ সামনাসামনি হয়, আজকে হয়েই গেল। নিশ্চয় হবে, আমার মনে হয়। মানে সে তো মানে ভার্চুয়ালি হলো, আমার মনে হয় এই করোনা কাল কেটে গেলে সামনাসামনি সাক্ষাৎ নিশ্চয়ই হয়ে যাবে একদিন। অবশ্যই হবে দাদা। প্রথমত বলি আমি, তোমাকে পেয়ে বাকরুদ্ধ। আহ, কি কি বলবো দাদা, আমি খুঁজে পাচ্ছি না। প্রথমত আমি কোনো ভয়েস ওভার আর্টিস্ট বা বাচিক শিল্পী প্রফেশনালি নই। আমি শখের আবৃত্তিকার ছিলাম। সেখান থেকে আমার ওই টুকটাক অডিশন দিয়ে আসা, তখন জানতে পারি একটা নতুন গল্প করব, পেতবস্তু, কার লেখা? অভীক সরকার। যে অভীক সরকারকে শুনে এসেছি, যে মানুষটাকে মানে দেখার জন্য পাগল হয়ে গেছি, যে কিভাবে তিনি সৃষ্টি করে চলেছেন। এবং আশা করছি এরকম লেখা আরো পাবো, আরো সুন্দর সুন্দর লেখা তোমার কাছ থেকে পাবো। তো প্রথম যখন জানা হলো এই গল্পটা, ঠিক আছে এই গল্পের চরিত্রে অভিনয় করব, তখনও জানি না আমি কোন চরিত্রে আছি।
তারপরে জানতে পারছি কার্যত গল্পের দুটো পার্টে দুটো হিরো, একটা হচ্ছে 1500 বছর আগে, আর বর্তমানে যেটা চলছে সেটার সাথে সুজন গাঙ্গুলি রিলেটেড। তো প্রথমে থুপতেনের সাথে আমি কোথাও গিয়ে খুব রিলেটেবল ছিলাম 4-5 বছর আগে, কারণ আমার বাড়িতে 7টা নেড়ি কুকুর আমি নিজে পুষেছিলাম। তো ওই যে মানে সিনজে যে ছিল, তো ওখানকার নেড়ি কুকুর বলা যায়, তিব্বতের নেড়ি কুকুর। তো নেড়ি কুকুরদের প্রতি একটা ব্যাপার আছে যে নেড়ি কুকুরদের যদি চারানা ভালোবাসা যায়, ওরা 100 করে ফিরিয়ে দিতে জানে। আর ওই নেড়ি কুকুর মানে কুকুরদের যারা ভালোবাসে, তারা মানুষদের থেকে একটু দূরে থাকে, তারা কুকুরদের কাছে বেশি যায়, তারা ইভেন কুকুরদের সাথে কথা পর্যন্ত বলে। এটা আশা করি অভিজ্ঞতাও সহমত হবে, নইলে অভিজ্ঞতা এই জায়গাটাকে তুলতে পারতো না। এবার থুপদেন করতে গিয়ে কোথাও গিয়ে আমি 5 বছর আগে নিজের জায়গায় চলে গেছি। সেই মুহূর্তে আমি কোভিড আক্রান্ত ছিলাম, আমার গলার অবস্থা প্রচন্ড খারাপ ছিল, আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, আমাকে দু একটা শর্ট রিটেকও দিতে হয়েছিল। এবং যখন আমি রিটেক গুলো দিই, যখন আমি শর্টটা করি, তখন কোথাও গিয়ে মাথায় ছিল যে ওটা সিনজা নয়, ওটা আমারই, মানে আমি মুটকি বলে রাখতাম, কোনোটাকে কালু বলে রাখতাম, কোনোটাকে রামু বলে রাখতাম। তো যেন ওগুলো আমার সাথে আছে, শুধুমাত্র একটা কুকুরের সাথেই সম্পর্ক আমার বেশি ভালো ছিল, ওই বেশি বছর বেঁচে ছিল। তো কোথাও গিয়ে আমি যেন সিনজেকে নয়, আমি যেন তাকে খুঁজে পাচ্ছি। দুর্ভাগ্যবশত তাকেও আমি বাঁচিয়ে রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি। তো কোথাও গিয়ে থুপদেনের সময় সেই ইমোশনটা আমার স্ট্রাইক করেছিল। এবার সুজন গাঙ্গুলি সম্পূর্ণ অন্যরকম একটা ক্যারেক্টার। থুপদেন যেরকম সে পুরোপুরি একা, তার কেউ নেই, এদিকে সুজন গাঙ্গুলি সে ওয়েল এস্টাবলিশড ফিজিক্সে একজন দিকপাল। এবার তার চরিত্র করতে গিয়ে কোথাও গিয়ে নিজেকে রেখেছি। এবং হ্যাঁ, কোথাও গিয়ে আমার কল্পনায় ছিল যে আমি যাদেরকে হারিয়েছি তারা আমার কাছে ফিরে এসছে, ওই সুজন গাঙ্গুলির সাথে কোথাও গিয়ে আমি ওই জায়গায় রিলেট হয়ে গেছি। তাই এই দুটো চরিত্র করতে আমার অসুবিধাটা কোথাও হয়নি। সর্বোপরি অনির্বাণদা যে জায়গায় সাহসটা দিয়েছিল যে হবে, সম্ভব তোমার দ্বারা, তুমি পারবে, বা তোমার গলা শুনে আমরা মনে করেছি সেই জায়গায় তুমি করতে পারো এই চরিত্রটা, এই যে সাহসটা একটা সাধারণ মানুষ থেকে আজকে 5 জনের সামনে একটা ফেস্টিভ্যালে এসে প্রোগ্রাম করার মতো একজন হয়ে ওঠা, এই যে গ্রুমিংটা, এই ব্যাপারটা, এটা যদি মাহেশ্বরী প্রোডাকশনস না থাকতো, সেটা হয়তো আমি করতে পারতাম না, যদি অনির্বাণদা সেই এখানে আমি গাইডেন্সটা একটা না কথা দিত। বলি, এখানে আমি সৌরভকে একটা কথা বলি, এটা আমি বলিনি, আমি সেটাই বলেছিলাম যেটা অভিজ্ঞতা লিখেছিল তার পেটবুদ্ধ বইটাতে। ভগবান পদ্মসম্ভবের একটা ডায়লগ ছিল, হবে রে থুকতেন হবে। আমি শুধু এই ডায়লগটাই প্রত্যেকের কাছে বলে গেছিলাম, হবে রে নামটা দিয়ে হবে। মানে এটা আমার ডায়লগ না, এটা প্রকারণ, মানে কোথাও দেখে দিলে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতাই কিন্তু আমাদেরকে সাহসটা জুগিয়ে গেছে যে হবে রে থুকতেন হবে, ওই জায়গাটাই আমি সবাইকে বলে গেছিলাম ওই যে হবে। জায়গাটায় থুবতেনও করেছে, ওই জায়গায় সুজন গাঙ্গুলিও করেছে। হ্যাঁ অবশ্যই, যদি প্রোডাকশনের প্রত্যেকে পাশে না থাকতেন, প্রোডাকশনে আমাদের যিনি কোর অ্যাডমিন রয়েছেন সেবা ম্যাম, আমাদের ডিরেক্টর মোনালি ম্যাম, আমাদের কোঅর্ডিনেটর অনির্বাণদা থেকে শুরু করে আমাদের যারা মিউজিকে কাজ করেন, যারা মিউজিক কম্পোজার রয়েছেন, এবং যারা এত সুন্দর এডিটিংটা করেন। আজকে ট্রেলারটা কালকে রাত 1টায় রিলিজ হয়েছে, আমি মনে হয় প্রথম দেখেছি, মোটামুটি আমি প্রথম দিকেই দেখেছি ট্রেলারটা। তো যখন আমি এডিটিংটা দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি যে এই রকম এডিটিং হলে গল্পটা কি হবে। মানে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো রিভিউ এডিটিং নিয়ে, অসাধারণ রিভিউ। দাদার লেখা নিয়ে তো নতুন করে কিছু বলার নয়, কারণ আমি একা নয়, বাংলায় দাদার ফ্যান কোটি কোটি রয়েছে। তারা মানে আমি দাদার সম্বন্ধে যত না জানি, তারা দাদার সম্বন্ধে এনসাইক্লোপিডিয়া হয়ে বসে আছে। এবং তারা হয়তো এটাও বলে দিতে পারে হাত গুনে যে দাদা পরবর্তীতে কোন লেখা লিখতে চলেছে, মানে এইরকমও থাকতে পারে। আমি খুব সাধারণ একজন, যাই হোক, আমি আর সময় নেব না। আর সবাই রয়েছে, সবারই জন্যই মানে একটাই কামনা, মহেশ্বরী ফেস্টিভ্যালস খুব বড় হোক, এবং সবাই আমাদেরকে শুনুন। দাদার গল্প তো অবশ্যই পড়েছেন, এবার একবার শুনে দেখুন আমরা কতটা আঁকতে পেরেছি, দাদার গল্পটাকে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করব। প্রত্যেকে ভালো থাকবেন, আর দাদা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিশ্চয়ই। এইরকম আরো লেখা দিয়ে যাও। তুমিও ভালো ধন্যবাদ থেকো, সকলকে। সুস্থ থেকো। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এবারে আমি অভিক স্যারের কাছে বলবো যে 3টে সময় 1500 বছর আগে। প্রথম কথা হচ্ছে আমাকে না স্যার বলে ডেকো না, হ্যাঁ, মানে আমার এখনো নাইটহুড পেতে দেরি আছে আর কি। আরে না না, অভিজ্ঞতাকে বলি যে তোমার গল্পের 3টে সময় ত্রিশ্রোতা এখানে। একটা হচ্ছে 1500 বছর আগে, একটা 1959, একটা হচ্ছে 8 মাস আগে। তো আমার কাছে যেটা সব থেকে বেশি চাপ, মানে যেটা চাপ বলবো না, বিষয় একটা চ্যালেঞ্জিং ছিল, যেটা আমাদের মাননীয় ডিরেক্টর মহাশয়ের কাছেও ছিল, মাননীয় কোর অ্যাডমিন মহাশয়ের কাছে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যে তোমার চরিত্রটা কে করবে, না গল্প কথকের চরিত্রটা কে করবে। এটা একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল।
তো সেইখানে দাঁড়িয়ে আমার কোথাও না কোথাও এটা মনে হয়েছিল যে গোটা গল্পটা তো পুরুষ ভিত্তিক গল্পটাতে কোনো মহিলাদের চরিত্রই নেই। যদি হ্যাঁ, তিনজন মানে গল্পকার, যদি তিনজন গল্প কথকের চরিত্রে তিনজন নারী কণ্ঠ থাকে, তো আচ্ছা, আমরা খুব আমাদের ভালো, আমাদের খুব তিনজন ভালো আইডিয়া। যিনি মেম্বার, তার মধ্যে একজন কিন্তু আমাদের ডিরেক্টর নিজেই রয়েছেন, এবং আচ্ছা, আলাদা তিনজন যাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা প্রত্যেকে এত বেস্টটা ঢেলে দিয়েছে এবং প্রাণ ঢালা অভিনয় করেছে। মানে আমি তারপরে যখন শুনছি ফাইল গুলো, যখন শুনছি মিউজিক টিমের সঙ্গে বসে, আমার মনে হয়েছে বোধহয় কোথাও না কোথাও অভিজ্ঞতা যেভাবে লিখতে চেয়েছে একদম 100% হয়তো সেভাবে না হলো 70% তো গেছে। কোথাও আমার কোথাও বাহ, এটা একদম বাহ, পাঠক হিসেবে শুনে মনে হয়েছে তার মধ্যে একজন যে কিনা 1959-এ পানিপথ, থেরিনাঙ্গল পানিপথ এবং দিল্লি, এই দুটো জায়গাতে যে ন্যারেটারের চরিত্র অভিনয় করেছিল, সেই ঈশিতা আচার্য আমাদের সঙ্গে রয়েছে, এবং তার কাছ থেকে জানতে চাইবো যে শ্রী অভিক সরকার রয়েছেন সামনাসামনি, এবং এই অভিজ্ঞতাটা কেমন যে স্বয়ং শ্রী অভিক সরকার সামনে রয়েছেন, এবং তারপরে তারই লেখা পেতবত্তুর একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা তারই পার্ট, যেটা গল্পঘটকের চরিত্র, সেটা করতে কেমন, অভিজ্ঞতাটা কেমন, সেটা আমি জানতে চাইবো। ঈশিতা আচার্য, ওভার টু ইউ। প্রথমত দাদা, নমস্কার নো- সকলকে, দাদাকে স্পেশালি। আর গল্পটা পুরোটা পড়েছি, অসাধারণ লেগেছে প্রথম কথা। আর আমার জায়গাটুকু করতে মানে দাদার মানে স্যাররা এইভাবে ভেবেছেন, তো মানে আমার কোনো ভাষা নেই। ফার্স্ট অফ অল আমি জানি না আমি কতটা দিতে পেরেছি। আমি পুরোটাই ওনারা শুনে বলবেন এবং দর্শকেরা শুনে বলবেন, শ্রোতারা। আর তার সাথে সাথে ওই জায়গাটা যখন করেছি তখন লোবসাং গিয়াৎসো আর কুলদীপ শর্মা, এই দুটো মেজর কুলদীপ শর্মা, এই দুটো জায়গা। আর ওনাদের ক্যারেক্টারটা জাস্ট অসাধারণ লেগেছে, ওই দুটো ক্যারেক্টার। স্পেশালি কুলদীপ শর্মার ওই ফাইট সিন আমি জাস্ট চোখের সামনে যেন ভেসে উঠেছে যখন করছি যখন, তখন মানে বাকিটা তো আপনি বলবেন, দাদা বলবেন। আপনি যদি একটু বলেন যে মানে কুলদীপ শর্মার ব্যাপারে যদি একটু বলেন, মানে আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি ওনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমি যখন গল্পটা আমি একটু আগে বলছিলাম, প্রথম যখন মানে গল্পটা বেরোয় বইচির পূজাবার্ষিকীতে, সেখানে কিন্তু কুলদীপ শর্মা ছিলেন না, এবং লোবসাং গিয়াৎসোর একটা উল্লেখ ছিল। এই যে আগে ছিল গল্পটা দুটো টাইম লাইন, একটা হচ্ছে 1500 বছর আগে, আর একটা হচ্ছে এই 8 মাস আগে, যবে থেকে লাল ঝামেলা বস্তিতে তো তো ওটা গড়ে তোলা হয় একটা ফিজিক্সের ফ্যাসিলিটি। তারপরে আমার মনে হয় যে পুরো ব্যাপারটা ডায়েরিটা কোথায় গেল, কিভাবে এলো, মানে সরি প্লিজ পার্ডন মি, এই পুরো পুঁথিটা কোথায় গেল, কোত্থেকে এলো, এই ব্যাপারটা নিয়ে একটা স্পাই থ্রিলারের একটা অ্যাঙ্গেল আছে, যেটা হয়তো প্রথম গল্পে কোথাও টাচ করা হয়নি। মানে হঠাৎ করে কথা নেই বার্তা নেই, আমি নিজে বুঝতে পারছিলাম যে একটা জায়গায় একটা টানা একটা দুটো পাতা চলেছে, অমুক লোক খোঁজ পেয়েছিল, সে আইবিতে গিয়ে বললো, সেখান থেকে চলে এলো। এটা হয়তো কোথাও একটা পাঠকের মনে হতে পারে যে ব্যাপারটাকে আরেকটু খোলসা করে বলা দরকার, কি করে আইবির হাতে এলো, কি হলো না হলো, অমুক তমুক হেন তেন। তো সেইটা করতে গিয়ে আমাকে ওই চরিত্রটি আমদানি করতে হয়েছে। এবং যখনকার গল্প, তখন কিন্তু বেসিক্যালি এই কাজগুলো করে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং ভারতবর্ষে। কিন্তু র তৈরি হয় ভারত চীন যুদ্ধের পর, 1962 সালে, যখন মানে চীনের হাতে আমরা পর্যদস্ত হই। তারপরে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং এর দায়িত্ব মানে তৈরি করা হয় আর কি। RN কাও বলে এক ভদ্রলোক, তিনি র মানে কি বল প্রথম ডিরেক্টর ছিলেন, এবং তার একটা বইও আছে কাও বয়েজ বলে, মানে কাও বয়েজ, উনি সারনেম ছিল কাও। তো ওইরকম একটা স্পাই থ্রিলারের ক্যারেক্টার আমি আনতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমার বহুদিন ধরে ইচ্ছে আছে একটা স্পাই থ্রিলার লিখবো, মানে সেটা একটা রয়ের কোনো এজেন্টকে নিয়ে একটা স্পাই থ্রিলার লিখবো। তো এটা হচ্ছে আমার মক্ষ করা আর কি, মানে সেই আগে আর কি ওটা স্কেচ এঁকে নেয় না লোকজন, দেখি কেমন হয়, কেমন লাগে, ইটস কাইন্ড অফ দ্যাট। তো সেই থেকে কুলদীপ শর্মার চরিত্রটা আমার আঁকা, এবং আমার আমার এখন মনে হয় হয়তো চরিত্রটাকে ওই একটাই তো সিন দেখানো হয়েছে, আরো হয়তো এক দুটো সিন দেখালে ভালো হতো আর কি। মানে ফাইট সিনটা তো বটেই,
ঠিক আছে, পরে দেখা যাবে। আমার দেখি পরের যদি কোনো ইয়ে থাকে, স্পাই থ্রিলারে হয়তো কুলদীপ শর্মাকে আমি আনতেও পারি। মানে একদম একদম ফাইট সিনটা আমার বেসিক্যালি এরকম কি বলবো, অ্যাকশন সিন লিখতে খুব ভালো লাগে আর কি। আমার একটা বই আছে এবং ইনকুইজিশন বলে, এবং ইনকুইজিশনের 3টে গল্প, একটা উপন্যাস আছে। উপন্যাসটার নাম ইনকুইজিশন, যার নামে বইটার নাম। তাতে যিনি মেইন প্রোটাগনিস্ট আর কি, যে ভদ্রলোক কর্নেল মার্টিনেজ ওয়াজ, কর্নেল মার্টিনেজ ওয়াজের একটা ফাইট সিন আছে মুম্বাইয়ের কামাথিপুরা বস্তিতে, একটি বাচ্চা মেয়েকে উদ্ধার করবে। মানে ওইটা, মানে যখন আমি লিখছি আমার মনে হচ্ছিল সিনটা চোখের সামনে হচ্ছে, আমি দেখছি এবং দেখে দেখে লিখছি। আমার ওই আর ধরনের সবচেয়ে বড় ফাইট, কথা, ইনকুইজিশন কেউ পড়েনি এমন তো লোকই নেই, ইনকুইজিশন কেউ পড়েনি। অবশ্যই লোক আছেন, কিন্তু ওই ওই সিনটা বড় ভালো লাগে এবং আমার ইচ্ছে আছে এই ধরনের অ্যাকশন স্পাই থ্রিলার একটা আমি অবশ্যই লিখবো। আমার খুব এই ধরনের একটা সিনেমা। অনুরোধ আছে মানে আপনার কাছে, নিশ্চয়ই নিশ্চয়ই। এরপরে কোনো ফাইট সিনে কোনো মেয়েকে রাখবেন অবশ্যই, মানে কোনো এজেন্ট কোনো মেয়ে হবে এরকম। আচ্ছা, না এই প্রথমেই আমাকে অনির্বাণ বলেছে যে এই কাহিনীতে কোনো মহিলা চরিত্র নেই। এমন কিন্তু নয় যে মহিলা চরিত্র আমার কাহিনীতে আনিনি। আমার কালিয়া মাসান বলে একটি উপন্যাস আছে, খোড়া ভৈরবীর মাঠ বলে একটি বই আছে, তাতে 2টি গল্প, তার মধ্যে একটি হচ্ছে হুম হুম কালিয়া হুম মাসান। কালিয়া মাসানের মেইন পুরো ঘটনা কিন্তু দুজন বান্ধবীকে নিয়ে, এবং কাহিনীর কিন্তু যিনি হিরো, মানে যিনি মেইন প্রোটাগনিস্ট দীপু পিসি, যিনি গল্পটা বলছেন, তিনি কিন্তু একজন মহিলা। ফলে আমার সেই ধরনের কোনো রিজার্ভেশন নেই। তবে যখন আপনি বললেন ঈশিতা, আমি নিশ্চয়ই মাথায় রাখবো যে এজেন্ট কোনো একদম। মহিলা হবে। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ঈশিতা, তোমার এই লাইভ অনুষ্ঠান এবং অভিজ্ঞতার সঙ্গে তোমার কথা বলা, একটা সরাসরি কথা বলার একটা ইচ্ছে ছিল, সেটাও আজকে পূর্ণ হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। যাকে নিয়ে এত কথা, মেজর কুলদীপ শর্মা, মেজর কুলদীপ শর্মার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই এবং সবার আলাপ করিয়ে দিই, শ্রী জয়দীপ দত্ত। এবং উনি মেজর কুলদীপ শর্মার চরিত্রে এবং আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন, সেটা আমি আর বলবো না, সেটা জয়দীপ বাবুর কাছে করবো। জয়দীপ বাবু, ওভার টু ইউ। জয়দীপ বাবু, আপনার মাইকটা অন করে নিন। হ্যাঁ, আপনি মিউট আছেন জয়দীপ বাবু, আপনি নিজেকে আনমিউট করে নিন একবার। ইনফ্যাক্ট আমিও ওনাকে এখান থেকে আনমিউট করতে পারছি না, কোনো নেটের বোধহয় কোনো সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে। জয়দীপ বাবু, আপনি রি-এন্টার করুন। আপনি আনমিউট করুন, নিচে দেখুন মিউট লেখা আছে, এই তো হয়েছে না, উনি আনমিউট হয়েছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি জয়দীপ বাবু, আপনি বলুন। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ জয়দীপ বাবু, আপনাকে শোনা যাচ্ছে। আমি কি অডিবল? ইউ আর অডিবল। শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলুন। হ্যাঁ, প্রথমেই শুভ সন্ধ্যা সবাইকে, এবং আমি শুভেচ্ছা জানাতে চাইবো বিশেষ করে, আচ্ছা ঠিক, হ্যাঁ, প্রথমেই আমি সম্মানীয় শ্রী অভিক সরকার মহাশয়কে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো এরকম একটা অনবদ্য শিল্প সৃষ্টির জন্য। এবং আমি সঙ্গে ধন্যবাদ জানাতে চাইবো আমাদের মাননীয় কোর অ্যাডমিন সেবা ম্যামকে, আমাদের কোঅর্ডিনেটর অনির্বাণকে এবং মোনালি ম্যামকে, যিনি আমাদের ডাইরেক্ট করেছেন। অ্যাকচুয়ালি আমি যখন এটা এই গল্পটা পড়ি, তখন কিন্তু আমি জাস্ট একটা গল্প হিসেবে শুরু করেছিলাম, শেষ করলাম একটা ছবি দিয়ে। কারণ আমার যেটা পার্সোনালি মনে হয়েছে করেছেন, সেটা ঠিক এটাকে কাহিনী, নাটক, গল্প, স্ক্রিপ্ট এরম বললে হয়তো অপমান করা হবে। এটা একটা সময়ের জয়দীপ বাবুর বোধহয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে, উনি বেরিয়েও গেলেন। আচ্ছা, আমি এবার চলে যাব তার কাছে যাকে নিয়ে ফাইট অ্যাকশন সিন যেগুলো হচ্ছে গুন্ডা এবং গুন্ডা দল, চিড়িয়া আপনি ঘোষলে মে পৌঁছ চুকা है জানাব, ওই যে ব্যাপারটা ওইখানে যে করেছে অ্যাকচুয়ালি রতনলাল মাত্র সাঙ্গপাঙ্গ,
হ্যাঁ সাঙ্গপাঙ্গতে একা যে 5টা চরিত্রে 5 রকম ভাবে কণ্ঠস্বর প্রদান করেছে সুভাষিস সরকার, সে যা আমাদের বাত হ্যাঁ, মাহেশ্বরী প্রোডাকশনসে যা বাত এবার এমন একজন শিল্পী যাকে আপনি 3 বছর থেকে 10 বছর 12 বছর যে কোনো বাচ্চার রোল দিন অসম্ভব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলবে। আচ্ছা সুভাষিসের একটা পরিচয় মাহেশ্বরী প্রোডাকশনসে, এবং আচ্ছা ও এখানে Interesting. একদম নিজের ইমেজটাকে ভেঙে একদম গুন্ডাদের দল, একাই গোটা গুন্ডাদের দল এই চরিত্রগুলো করেছে। তো এর সঙ্গে আরো একটা চরিত্র করেছে। তা আমি সুভাষিসকে বলবো সুভাষিস কিরকম অভিজ্ঞতা এবং সে সুভাষিস কিরকম এনজয় করেছে এই কাজটা করতে, তাকে বলবো যে এটা একটু বলতে। সুভাষিস বাবু, ওভার টু ইউ। প্রথমেই অভিক স্যারকে জানাই অনেক ধন্যবাদ। am I থ্যাংক ইউ audible? হ্যাঁ আপনি অডিবল, বলুন। অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর একটা অকাল্ট ফিকশন লেখার জন্য, মানে যেখানে টাইম ট্রাভেল, তারপরে ডিফারেন্ট এরার একটা সংমিশ্রণ, প্লাস এত রকমের চরিত্র, কিন্তু প্রত্যেকটা চরিত্রই কোনো না কোনো ভাবে অন্য চরিত্রের সাথে পার্শ্ববর্তী ভাবে জড়িত আছে। মানে এর আগে এটা আপনার উপন্যাসে আমার দ্বিতীয় কাজ। আমি এর আগে চক্র সম্বরের পুঁথিতেও একটি চরিত্র করেছিলাম। আচ্ছা সেটাও কি আমার চরিত্রটা? সেটাও প্রফেসর যাদবের চরিত্র করেছিলাম। আচ্ছা সেটাও আমার আচ্ছা কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র, নিজের গ্রোথের জন্য তো বটেই, কিন্তু মানে যখনই আপনার কোনো লেখা পড়ি অ্যাজ অ্যান অ্যাক্টর বা একজন যখন আমি কোনো গল্প পড়ছি, তখন আমি বুঝতে পারি যে আপনি যখন লিখেছিলেন আপনি পুরো ব্যাপারটা ইমাজিন করে লিখেছিলেন, যে হ্যাঁ এই ব্যাপারটা এই একটা সময়সীমা বা এর একটা প্রপার পিকচার ভেসে আছে। মানে আমরা যখন পড়ি গল্পটা মনে হয় যেন আমাদের সামনে ফুল ইমাজিন, মানে আমরা ইমাজিন করতে পারি যে আচ্ছা এই ঘটনাটা এরকম হতে পারে। মানে জয়দীপ বাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে চোখের সামনে একটা সিনেমা ভেসে আসছিল, ঠিক ওই রকম আমি যখন ফাইট সিকোয়েন্সটা পড়ছিলাম আমার মনে হচ্ছিল যেন আমি নিজে জঙ্গলের মধ্যে ছুটছি, আমি পিছু করছি তার, এবং সেই প্রত্যেকটা চরিত্র যেন আমার মধ্যে, মানে এই যে অনির্বাণদা বললো 5টা চরিত্র আমি একা করেছি, আমার একবারও মনে হয়নি যে আমি 5টা চরিত্র করেছি। আমার মনে হয়েছে এরা সবাই একজনের পিঠোপিঠি পাঠ, কারণ এরা সবাই যেহেতু প্রত্যেকটা মানুষই, এরা বেসিক্যালি গুন্ডা বলাটা ঠিক হবে না, অ্যাসাসিন বলা যায়, মানে এরা যা কিছু করতে পারে। এরা মানে এতটাই ক্ষুরোধার আর ভাড়াটে এতটাই ভাড়াটে খুনি এরা, ভাড়াটে ভাড়াটে খুনি। ভাড়াটে খুনি ভয়ঙ্কর, যে মানে এরা আর কি, কিন্তু এরা আবার লয়ালও। এরা নিজেদের রতনলাল মাত্রে তার, আমি আমি বলছি না, আমি খুব বেশি হয়তো রিভিল করছি না, সেটা আমি পরে রিভিল করব। যারা ট্রেলারটা দেখেছেন তারা জানেন, যদি আমি এখন খুব বেশি রিভিল করব না, কালকে যারা ট্রেলারটা দেখেছেন জানেন কি কি চরিত্র আছে। সুতরাং আমি আর কিছু রিভিল করছি না, গল্প খুব তাড়াতাড়ি আসছে। আমি এই চরিত্রগুলো করার সময় আমি ভেরি ফরচুনেট যে আপনি এরকম একটা চরিত্র করে লিখেছেন যেখানে আমি হিন্দি ভাষার বিভিন্ন ডায়ালেক্ট বিভিন্ন ভাবে ব্যবহার করতে পেরেছি, যেটা আমার কাছে খুব একটা বড় পাওনা। আর এটা সত্যি অনির্বাণ দা আমাদের কোঅর্ডিনেটর, অনির্বাণ আচার্য আমাদের, মোনালি দি আমাদের ডিরেক্টর, আর আমাদের কোড অ্যাডমিন সেবা ম্যাম, ওদের সবার সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। তো আই এম রিয়েলি এইটা গ্রেটফুল। এইটা একটা খুব ভালো, মানে সুভাষী একটা ভালো পয়েন্ট বলেছে, এই যে ডায়ালগের সময় বিভিন্ন ডায়ালেক্ট ইউজ করা যখন কথা বলছি, এবং এটা আমি খুব সচেতন থাকি যে আমি এই ক্ষেত্রে আমি কি কি ডায়ালগ ইউজ করব। আমি আমার মনে আছে আমার কোনো একটি গল্পে, আমার এখন মনে নেই কোন গল্পটায়, আমি ভোজপুরি ডায়ালেক্ট ইউজ করেছিলাম। এবং তখন আমি যেখানে চাকরি করি সেখানে একটি ছেলে, যার যে বিহারি ছেলে, যে ভোজপুরি সম্ভবত বলতে শোধ, পারে। সম্ভবত শোধ, না শোধ না, শোধে ভোজপুরি ছিল না, শোধে অন্য ডায়ালগ ছিল। আমার নিজের মনে হয় কোনটা ছিল, হ্যাঁ অবশ্য উর্দু ছিল সেটা, আমি শোধের ব্যাপারেও আসছি। উর্দু। এবং তাকে ফোন করে আমি জানতাম যে এই ডায়ালগটা কিভাবে বলে ভোজপুরিতে, আমি সেভাবে লিখেছি। রক্তফলকে একটা গুন্ডাদের ডায়ালগ আছে, একটা পুরো সিন আছে, যদি পড়ে থাকেন আপনি দেখবেন কোথাও একটি গালাগালি উচ্চারণ করা হয়নি, না, কিন্তু প্রতিটি একদমই তাই। শব্দ অপরাধ জগতের শব্দ। অপরাধ জগতের ভাষা নিয়ে কয়েকটি ভালো বই আছে, আমার এক্সাক্ট নামগুলো মনে পড়ছে না। স্ল্যাং বলে একটি বই আছে ডক্টর অভ্র বসুর, ভক্তিপ্রসাদ মালিকের একটি বই আছে। আমাকে সেই বই দেখে ওরা কি কি শব্দ ব্যবহার করে কোনটাকে ডিনোট করার জন্য, সেগুলো দেখে লিখতে চেয়েছি, যাতে নইলে কি হয় আরোপিত মনে হয়, নইলে মনে হয় ডায়ালগটা বাইরে থেকে আরোপিত, ওরা তো ওই ভাষায় কথা বলে না। এবং একদমই তাই। শোধেও
যখন লিখেছি ডায়লগ গুলো যতটা সম্ভব উর্দু মেশানো, সেই যুগের উর্দু মেশানো ডায়লগ, সেটা তার জন্য আমাকে কিছু কারো সাহায্য নিয়ে করে লিখতেই হয়েছে। এইটা কিন্তু আমি সচেতন ভাবে অত্যন্ত কি বলবো যতটা পারি, যে ওই ধরনের লোক বা ওই ধরনের ওই ভাষাভাষী লোক কিভাবে এই কথাগুলো বলেন, কি শব্দ ব্যবহার করেন, ওই জায়গাগুলো সেগুলো কিন্তু আমি জানার চেষ্টা করি। যদি সুভাষিসের কাছে একটা অনুরোধ আছে, যদি যে কোনো দুটো গলা আমাকে একটু করে শোনাও, আমি কি করে 5টা করলাই আচ্ছা লিখছো। আচ্ছা, মানে সুভাষিসের ধরুন, কাছে একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা আমি চেষ্টা করব সকল দর্শকদের কাছে, এবং অভিক স্যার আপনিও আছেন, যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে মার্জনা করবেন। আচ্ছা, আমি আবারও বলছি, ধরুন, আমাকে কেউ স্যার বললে আমার খুব অস্বস্তি হয়। আমি বললাম একটু আগেই, আমি আচ্ছা এখনো আচ্ছা, 90 অভিকদা পাইনি। অভিকদা 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 এককালে অনুরোধ 90 করছি। পাবো বলে আশা আছে, এখনো পাইনি আর কি। হ্যাঁ বলো। তা আমি চেষ্টা করছি, আমি প্রথমেই বলছি আমি চেষ্টা করছি, যদি কোনো রকম কোনো ত্রুটি হয় আমি আগে থেকেই মার্জনা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? মানে ধরুন একজন বলছে, चिड़िया घोंसले में है का, है ना? तो একজন বলছে, जी हुजूर है, वो तो था वहां पे। तो আর একজন বলছে, तो फिर काम कैसे चलेगा? हाँ, क्या बात ये है, बात नहीं होगा क्या? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, 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 আমি অসম্ভব তিনটে ভালো। করলাম, আর বা একটু যদি একটু বয়স্ক হয়ে যায়। বাকি দুটো রিভিলটা পরে করবো, আমরা গল্পতে করবো, বাকি দুটো রিভিলটা এখন করবো না, তাহলে গল্পটার মজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা সুভাষিসের কাছে আর অনুরোধ, এখন রিভিল করবো না। আর আরো যেটা আমি গুন্ডাদের চরিত্র বাদে আরো দুটো চরিত্র করেছি। কি চরিত্র করেছি বলবো না, নাম বলবো না চরিত্রগুলোর, কিন্তু ওই চরিত্রগুলোও আমাকে দুটো ভিন্ন রকম গলা করতে হয়েছে। একটা গলা আপনি বুঝতে পারবেন, চরিত্রটা হচ্ছে একটা মানে করাপ্ট পলিটিশিয়ান, যেটা হচ্ছে 8 মাস আগে পাড়ার লোকাল পলিটিশিয়ান। আমি চরিত্রের নামটা এখন বলবো না অডিয়েন্সের সামনে, আপনাকে বলছি আপনি বুঝতে পারবেন। ওইটা মানে মানে একজন পাড়ার হোতা যাকে বলে বাংলায়, ওরকম একটা চরিত্র আমি করেছি। এবং আরো একটা চরিত্র করেছি, খুব ছোট পার্শ্ব চরিত্র, কিন্তু সেটি একটি বৃদ্ধ মানুষ। অনেক আমাদের থাকে না লোকালিটিতে, যেই যাদের জানার আগ্রহ এখানে কি হচ্ছে এই জায়গাটা, আরে বাবা এখানে কি হচ্ছে একটু বলবি আমায়, মানে এই কাইন্ড অফ একটা আগ্রহ, ভেরি গুড, এরকম একটা ভেরি ভেরি নাইস। এই এরকম একটা করে মানে আমার মানে যখন আমি প্রফেসর যাদব করেছিলাম, মানে আমি আপনার লেখার মানে ফ্যান হয়েছিলাম। প্রফেসর যাদবের ইয়েটা করে আগাগোড়াই প্রচুর মানে প্রচুর শ্রদ্ধা আর ভালোবাসা ছিল, কিন্তু প্রফেসর যাদবটা, কারণ যেটা অনির্বাণদা বললো, ওই আমি বাচ্চার চরিত্র করে থাকি, মানে মানে আমি 8 থেকে 60 সব রকম বয়সের চরিত্রই করেছি মাহেশ্বরীর কারণে। এখানে আমি সুভাষিসের কথা সূত্র ধরে একটা কথা বলি, অভিজ্ঞতাকে বলি। যখন আমরা প্রথম ফেস্টিভ্যাল এনেছিলাম অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি, সেখানে হেমাঙ্গিনীর ছেলে ছিল ললিত, যার বয়স ছিল 6 থেকে 8 বছর, এরকম একটা এজ বার ছিল। আমি যখন সুভাষিসকে বললাম এই একটাই ক্যারেক্টার ফাঁকা আছে, তুই কি করবি? বলছে দাদা 6 থেকে 8 বছর, আমাকে একটু একদিন টাইম দাও। একদিন পরে বলছে দাদা আমি টেক দেবো। বললাম দে তাহলে। ও দিল দাদা, তুমি বিশ্বাস করবে না, 1 টেকে কোটাটা নামিয়ে দিল, যত ললিতের ডায়লগ ছিল সব নামিয়ে দিয়েছিল। এরকম টাইপের ছেলেও, তারপর থেকে যত বাচ্চাদের ক্যারেক্টার সুভাষিস করে দিত, এরকম ব্যাপার। মানে আমি চেষ্টা করি আর কি, দেখতেও বাচ্চা বাচ্চার মতোই খুব একটা। হ্যাঁ আমার বয়সটা খুব বেশি নয়, কিন্তু 7-8 বছর নয়। মানে মানে আসলে যখন আমি প্রথম আমি আপনার লেখা যখন প্রফেসর যাদবের ক্যারেক্টারটা চক্রসম্বরের পুঁথিতে করি, ওইটা একেবারে আমার ওই ইমেজটা, ওই বাচ্চা পরপর ক্যারেক্টারে ভাঙা থেকে একজন প্রপার জেএনইউ তে শিক্ষকতা করানো একজন দুধে ভিলেন যাকে বলা যেতে পারে, মানে একজন দুধে ভিলেন, যার শিক্ষিত ভিলেন, মানে ইন্টেলেকচুয়াল ভিলেন বেসিক্যালি বলতে গেলে। তো ওই চরিত্রটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। এই চরিত্রগুলো মানে ওই যে একটা ইমেজ ব্রেক করা, এটা মাহেশ্বরীর যদি আমাকে সুযোগ করে না দিত আর ভরসা না দিত, তাহলে আমি চ্যালেঞ্জটা হয়তো সাকসেসফুলি করতে পারতাম না। আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার টিম, তারা খুব খেটেছে। আমি বলবো সকল ভিউয়ারদের বলবো আপনারা প্লিজ দেখুন, যারা গল্পটা পড়েছেন, অবশ্যই খুব কম লোকই আছেন যারা পড়েননি,
যারা পড়েছেন তারা এসে আমাদেরকে বলুন, ফিডব্যাক দিন কেমন লাগলো আমাদের কাজ। আর আমি চাইবো অভিজ্ঞা আপনি এরকম আরো লেখা উপহার দিন, কারণ আমরা অপেক্ষা করে থাকি আমাদের এই জেনারেশন থেকে, মানে আমাদের ইয়াং জেনারেশন বলুন বা আমাদের পরের জেনারেশন বা যারা আমাদের এখন আরো ছোট যারা, তারাও অপেক্ষা করে থাকে আপনার লেখাগুলোর জন্য। তো আপনি যতদিন এরকম লেখা দেবেন, মানে আশা করছি আরো আপনি ভালো লেখা দেবেন। মানে মানে এক্সপেকটেশন তো আমাদের এত হাই হয়ে গেছে অলরেডি পড়ে পড়ে গল্প, সুতরাং একটা এক্সপেকটেশন থেকেই যায়। তো আশা করব যে নিশ্চয়ই চেষ্টা পরবর্তীকালেও করবো ভাই, আরো নিশ্চয়ই আরো লেখা করতে পারি, আর অবশ্যই আপনার লেখা উপন্যাসগুলো কাজ করতে পারি, গলা দিতে পারি, না হলে আর কি সেই মজাটা পাবো না। সেই মানে কি বলবো, সেই একটা স্যাটিসফ্যাকশন আছে যদি আমি চরিত্রটাকে কমপ্লিট করতে পারি, সেটা হয়তো সব জায়গায় পাই না, যত না আমি লাস্ট দুটো চরিত্র করে পেয়েছি। মানে ইটস অ্যামেজিং ফিলিং। মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল আপনি এত সুন্দর গল্প লিখেছেন। মানে শুধু আমি না, গোটা পাঠককুল যারা আপনার গল্প পড়েছেন। তো আমি আমি আর বেশি সময় নেব না। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে সকলকে শুভ সন্ধ্যা। আর প্লিজ আমাদের এই কাজটি শুনুন আর সবাই ফিডব্যাক দিন, বিকজ আমরা সবাই ভয়েস ওভার আর্টিস্টরা প্লাস আমাদের এন্টায়ার টিম, এডিটিং টিম ভীষণ খেটেছে, মিউজিক টিম খুব খেটেছে। মানে শুধু ভয়েস ওভার আর্টিস্ট আমরা যারা আছি না, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু ভাবে ওরা কাজ করেছে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে। সুতরাং আমি চাইবো সকলে শুনুন যারা ভিউয়াররা আছেন। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর অভিজ্ঞা, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। তুমি লিখতে থাকো আর আমরা খুশি হতে থাকবো। নিশ্চয়ই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শুভাশিস। আমাদের সঙ্গে একটা মূল্যবান সময় অবধি আপনি অতিবাহিত করলেন এবং জানালেন যে অভিজ্ঞতার সম্বন্ধে এবং তার লেখার সম্বন্ধে আপনার গুরুত্বপূর্ণ মতামত। ধন্যবাদ। এবারে আমি অভিজ্ঞতার সঙ্গে আলাপ করে দিতে চাই তার, যিনি সুজনের সঙ্গে ওই প্যারালাল ইউনিভার্সে আটকে গিয়েছিলেন এবং যার জন্য এই পার্টিকেল ফিজিক্সের এই এক্সপেরিমেন্ট এবং কাল জঠর এবং প্যারালাল ইউনিভার্স যাকেই বলে না কেন, ওই দরজাটা উন্মুক্ত হয়ে গেছিল। প্রফেসর হিতেশ রঞ্জন বসু, হিতেশ রঞ্জন বসুর চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছিল তার কিন্তু প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ কিন্তু খুব বেশি নয়, ঠিক আছে? এবং তাকে যখন আমি বললাম যে গল্পটা তুই পড় ভাই, তুই বল হিতেশ রঞ্জন বসুটা করতে পারবি কিনা, ও পড়ার পরে একটা কথাই বলেছিল, দাদা হিতেশ রঞ্জন বসু আমাকেই দিচ্ছ কেন, অন্য কোনো ভালো আর্টিস্টকে দিয়ে দাও না, পড়লে তুই করবি না হলে এটাকে দেবো না। আমি অভিজ্ঞতার সঙ্গে কথা বলেছি, প্রজেক্ট আমি বন্ধ করে দিচ্ছি। বলছে না দাদা আমি করবো। করলো হিতেশ রঞ্জন বসু। আমি একদম নির্ভেজাল ভাবে বলছি, হিতেশ রঞ্জন বসু, মানে ঘড়িটা দেখেছিলাম সেই সময় 12টার সময়, মানে রেকর্ড করা শুরু হয়েছে 12:40 হিতেশ রঞ্জন বসু কমপ্লিট। এবং কোন জায়গায় বলতে হয়নি ভাই ওটাকে রিটেক দে, বলতে হয়নি। সোমনাথকে বলবো তুমি প্লিজ একটু লাইটে এসো, এবং সোমনাথকে বলবো যে তার বক্তব্য পেশ করতে, এবং তার আই থিঙ্ক সোমনাথের কিছু প্রবলেম হয়েছে বোধহয়। সোমনাথকে বলবো, সোমনাথ প্লিজ একটু লাইভে আসো, সবাই দেখছেন, এবং তুমি অভিজ্ঞতার সঙ্গে কথা বলো এবং তোমার মূল্যবান বক্তব্য এখানে পেশ করো। সোমনাথ সাহা, ওভার টু ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। অভিজ্ঞতা সবার নমস্কার নিও, আর বাকি যারা আছে আমার সদস্য সবাই নিও। এই মাহেশ্রী প্রোডাকশন আমাকে অনেকটা সোমনাথ তোমাকে শোনা যাচ্ছে না কিন্তু। ধন্যবাদ মাহেশ্রী প্রোডাকশনসকে আমাকে এই জায়গাতে আসতে দেওয়ার জন্য। আর অভিজ্ঞতা মানে কি বলবো, মানে ফ্যান বললে মানে একটু ব্যাপারটা হয়ে যায়, মানে কোথাও বোধহয় ড্রপ হয়ে গেল। প্রচন্ড সমস্যা হচ্ছে। যাই হোক, অভিজ্ঞতার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওর হয়ে। ইন্টারনেটের এটা না তোমার হাতে না আমার হাতে না ওর হাতে, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা, তাহলে এবার আমি চলে যাই তার কাছে, যে 8 মাস আগে আবার সে তোমার চরিত্র গল্পকথক, সেই চরিত্রটাতে অভিনয় করেছিল সুরঞ্জনা ঘোষ। সুরঞ্জনা আমাদের অনেক দিন ধরে আমাদের মাহেশ্বরী প্রোডাকশনসের সফর সঙ্গিনী, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পে গাছের যে চরিত্রটা ছিল, এবং এই মেয়েটি সেই গাছের চরিত্রটাতে মানে অসাধারণ দক্ষতায় সেই কাজটা করেছে। এবং আজকে আপনার সামনে আপনারই গল্পে আপনারই চরিত্র, তার উপর আবার সেটা করেছে 8 মাস আগে, যেটা সব থেকে বড় নারেশন, সেই জায়গাটা
অত্যন্ত সুন্দর এবং দক্ষতার সঙ্গে এবং শ্রুতি মাধুর্যতার সঙ্গে ফুটিয়ে তুলেছে। সুরঞ্জনা ঘোষকে বলবো তার অভিজ্ঞতা এবং অভিক স্যারের সঙ্গে আপনি যদি চান আপনি কথা বলতে পারেন। ওভার টু ইউ। নমস্কার অভিকদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আর নিশ্চয়ই আপনিও ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। মানে এটা আমার সৌভাগ্য যে একজন যার গল্প আমি পাঠ করেছি তাকে সরাসরি সামনাসামনি দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমি কথা বলতে পারছি। গল্পটা নিয়ে আমার কিছু বলারই নেই, কারণ আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথামেটিক্স অনার্স নিয়ে গ্রাজুয়েশন করলাম। তো ভীষণভাবে নিজেকে রিলেট করতে পেরেছি। এবং মানে সব থেকে আমার গল্পটার মধ্যে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে ভালোবাসা। আমরা সবাই ভালোবাসার কাঙাল, সেটা যে এত ভালোভাবে ফোটানো হয়েছে মানে তুলনার বাইরে। যখন মানে গল্পটা আমাকে দেওয়া হয়েছিল তখন মানে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু বইটা আসেনি। তখন দাদারা বলল যে জিনিসটা স্ক্রিপ্টে দেওয়া হবে। তো মানে এত কি বলবো, মানে এত তাড়াহুড়োর মধ্যে কাজটা আমাকে করতে হয়েছে। এবং রাত 4টে, ভোর 4টে অবধি আমি গল্পটা মানে তখনই একবারে পড়ে পড়ে, একবার পড়ে আরেকবার রেকর্ড করে, মানে একবার পড়ে আরেকবার রেকর্ড করে, মানে এত মানে ওই ভোর 4টের আবহে যেন গল্পটার রোমাঞ্চতাটা আরো বেড়ে গেছিল। আর মানে অপূর্ব। আর যারা দর্শক বন্ধুরা আছেন আমি বলতে চাই যে গল্পটা আশা করি সবাই পড়েছেন। তবু এটা আমার অনুরোধ যে গল্পটা শুনুন, মানে পড়ার থেকেও শোনার মধ্যে তো একটা বেশি জীবন্ত ব্যাপারটা আসে, বোঝা যায়। এবারে আমরা কতটা করতে পেরেছি সেটা জানি না, কিন্তু যতটা মানে পেরেছি করার চেষ্টা করেছি। অবশ্যই অভিজ্ঞতা বলবেন যে কেমন হয়েছে। আর সব থেকে বড় ধন্যবাদ দেব যাকে, তিনি হচ্ছেন আমাদের সেবা ম্যাম। মানে মায়ের মতো এতটা ভালোভাবে গাইড করেন যে মানে আমার কিছু বলার। ওনাকে খানিকটা দেখা যাচ্ছে, খানিকক্ষণ পরে সম্পূর্ণটা উনি দৃশ্যমান হবে। এবং আমাদের মোনালি দি, অনির্বাণ দা, তো আমার দাদা দিদি, মানে আমার দাদা নেই, অনির্বাণ দা আমার দাদা, সবসময় আমি বলি এত ভালোভাবে গাইড করে। মানে আমার হয়তো শিল্প সত্তাটা কোথাও হারিয়ে গেছিল, কিন্তু মাহেশ্বরী প্রোডাকশনস এর জন্য আমি আবার এই জগতে ফিরতে পেরেছি। তার জন্য ওদের কাছে মানে আমার কৃতজ্ঞতার মানে শেষ নেই। অনির্বাণ দা, থ্যাংক ইউ সুরঞ্জনা এত সুন্দরভাবে বলার জন্য। আচ্ছা, এবার আমি একজনের সঙ্গে আলাপ করাই, খুব স্পেশাল, আমাদের গ্রুপের কিন্তু একজন খুব স্পেশাল মানুষ। এই চরিত্রটা অবশ্যই তোমার, যে তুমি যখন লিখেছিলে এই চরিত্রটা খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, কিন্তু তার থেকেও বড় কথা যে এই ক্যারেক্টারটাতে কণ্ঠস্বর প্রদান করেছে তিনি কিন্তু ভয়েস ওভার আর্টিস্টই নন, তিনি কিন্তু সঙ্গীত শিল্পী। মানে তার নিজের একটা ব্যান্ড আছে, সে ব্যান্ডে সে গান করে এবং সে আমার ভাইয়ের মতন। তাকে আমি বলেছিলাম যে অভিজ্ঞতার এরকম প্রজেক্ট আছে, একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা তোকে করতে হবে। এক হতে হতে ক্যারেক্টার 2 হয়ে গেল। তারপরে বললাম দুটো ক্যারেক্টার আছে, এবার করবি। কারণ আমি বলেছিলাম, তোমাকেও বলেছিলাম বাই ফোন, যে আমাদের একজন কোভিড আক্রান্ত হয়ে গেছেন এবং তার ক্যারেক্টারটা হয়ে গেল। তো আমি তখন বললাম যখন করবি ক্যারেক্টারটা, ও একটা কথাই বলেছিল, দাও দাদা চেষ্টা করে দেখি। যখন চেষ্টাটা যখন দেখলাম, চেষ্টাটা একটু চেষ্টার লেভেলে চলে গেলাম, বললাম পুরোটাই তুই করে দে। তো আমি কথা বলবো, তোমার সাথে কথা বলাবো। কৃষ্ণেন্দু ব্যানার্জি রয়েছে এখানে, কৃষ আমাদের। তো কৃষ্ণেন্দু যে অভিজ্ঞতার সঙ্গে তুমি তোমার অভিজ্ঞতা সকলকে, আমাদের টিমকে এবং বিশেষত অভিজ্ঞতাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এখানে আমাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য। এবং এটা সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা লাগছে, কারণ অনেকদিন ধরেই আপনার গল্পের প্রেমে রয়েছি। তো ঘটনা হচ্ছে, পেটবধূ গল্পটা একটু অন্যান্য গল্পের থেকে একটা আলাদা ডাইমেনশন আমার যেহেতু মনে হয়, কারণ এখানে যে বিষয়টা আপনার একটা খুব বড় ইউএসপি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বিজ্ঞানের সঙ্গে তন্ত্র এবং এই যে পার্টিকেল ফিজিক্সের বিষয়টা, এটা অসাধারণ একটা মেলবন্ধন, যেটা আমার মনে হয়, সেটা আমি বলার যোগ্যতা রাখি না। কিন্তু সবচেয়ে বড় যে ইউএসপি, যেটা আগে সুরঞ্জনা দি বললেন, যেটা অনেকে হয়তো বলেছেন বা বলেননি, মিস করে গেছেন, শেষমেশ কিন্তু এই গল্পটা জুড়ে ভালোবাসার জয়গান গাওয়া হয়েছে। বইটা যখন আমি পাই বা পড়ি যখন তখন প্রথম থেকে শুরু করে থুপতেনের জন্য এবং বিশেষ করে সিনজের জন্য একটা অদ্ভুত বেদনা একটা হচ্ছিল, মানে
অদ্ভুত একটা যেন কোথাও গিয়ে যেন হয়তো আপনি লাস্টে তাদের দেখা করিয়ে দিলেন কোথাও একটা গিয়ে, কিন্তু আপনি হয়তো তাদের কোথাও একটা বিচ্ছেদ করিয়ে দিলেন। এটা খানিকটা 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 একটু অভিমানও হয়েছিল, বড় কষ্ট হয়েছিল। শেষমেশ যে জায়গাটা যে ভালোবাসার জয়গান, সবাই সবাই এই বিষয়টা আমার প্রচন্ড ভালো লেগেছে। আর এই গল্পে আমার যে চরিত্রটা সেটা হচ্ছে সিকিউরিটি অফিসার আশিস সিনহার। আর একটা চরিত্র যেটা রয়েছে সেটা সেটা হচ্ছে সোনার বাংলা কটেজের ওনার বারিক বাবু, হ্যাঁ ম্যানেজার। তো ওই দুটো চরিত্র আমার ছিল, এবং দুটো চরিত্রর সঙ্গে প্রথম চরিত্রটা বিশেষ করে আশিস বাবুর চরিত্রটা যেন আমার সঙ্গে খানিকটা মনে হয় যায় কোথাও একটা, কারণ উনি প্রচন্ড একটা উগ্র মেজাজি, বা কোথাও একটা তিনি চান যে সবকিছু খুব মানে খুব সবকিছু ঠিকঠাক হোক, এবং মিস্টার পারফেকশনিস্ট বলতে পারেন কাইন্ড অফ। এবং তিনি চান যে সবকিছু ঠিকঠাক টাইমে আসুক এবং যেন ভুল কিছু না হয়, ত্রুটি না হয়। একটু লজিক না পেলে বা যুক্তি যদি কোথাও হারিয়ে যায়, সেই মানুষটি কিন্তু গরম হয়ে যান, রেগে যান সেই মানুষটি। তো সেই চরিত্রটা করতে ভালো লেগেছে, কোথাও একটা আমি গিয়ে ম্যাচ করাতে পেরেছি নিজের সঙ্গে। আর আর এবং ওই আশিস চরিত্রটা সিনহা যখন করেছে রীতিমতো আশিস সিনহা যখন রেকর্ড করছে, এমন একটা টাইমে একটা হয়েছিল, একটা জায়গায় আমার মনে ছিল যারা একটু টেক নেওয়া দরকার, ফোন করে বলছি কৃষ্ণেন্দু ওটা টেকটা দিয়ে কে, আরে ওর কেন বললেন মানে এরকম টাইপের ওই ক্যারেক্টারটার মধ্যে তো আমাকেও ঝেড়ে দিয়েছে, মানে আচ্ছা আচ্ছা ভাই আমি অনির্বাণ দা বলছি, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো সত্যি। এবং সোনার বাংলা কটেজের ম্যানেজারের যে চরিত্রটা, সেই চরিত্রটাও আমি ভুল করছি, তুমি ঠিক বলছো। না না উনি মালিক, উনি মালিক 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 আমি ভুল মালিক, হ্যাঁ 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 মালিক উনি। তো ওনার একটা জিনিস আমার যেটা খুব মনে হয়, যেটা হচ্ছে সেই ধরনের মানুষদের কথা, যে ধরনের মানুষরা সবসময় কোথাও একটা গিয়ে মিডিল ম্যান হয়ে থাকেন, যারা গিয়ে হয় একটা উচ্চবিত্তদের সঙ্গে মিশতেও পারেন না, বা উচ্চ এলিট স্টেটাসের লোকজনের সঙ্গে মিশতে পারেন না, বা তারা গিয়ে মাটির মানুষদের সঙ্গেও গিয়ে মিশতে পারেন না। তাদের দুটো জায়গা থেকেই দেখতে হয়, এবং দেখে যে তারা নিজেদের কোথাও একটা থামিয়ে দেন দিনের শেষে। তারা কোথাও একটা মহুয়ার বোতলে মনোসংযোগ করেন এবং জীবনটাকে ওইখানে তাদেরকে কম্প্রোমাইজ করে বাঁচতে হয়, একদম মধ্যবিত্ত জীবন বাঙালির। এবং আমার এখানে একটুখানি চ্যালেঞ্জ ছিল একটা, যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল বা দার্জিলিং এ যে ধরনের বাঙালিরা যে টানে বাংলা বলেন, খানিকটা কামরূপী, হ্যাঁ খানিকটা রাজবংশী ভাব থাকে। তো ওই ভাবটা আমাকে বাংলা ভাষায়, মানে আমি তো অ্যাকচুয়ালি বর্ধমানের ছেলে, আমার ভাষা রাঢ়ী, তো আমাকে ওই ভাষাটা একটুখানি আমার চ্যালেঞ্জ ছিল যে আমাকে ওই কথাটা বলতে হবে। এবং আমি সেটা জানি না অনির্বাণদাই বলতে পারবে যে আমি কতটা পেরেছি না পারিনি, কারণ এইটা আমি বলতে পারবো না। এটা যখন স্বয়ং লেখক নিজে যখন অডিও স্টুডিও যখন শুনবেন, তখন লেখকের কাছ থেকেই আমরা জানবো। এটা একটা জিনিস বলতে চাই, এই যে আশিস সিনহা এই যে ক্যারেক্টারটা, এবং ওই ওই একটি সিনে আশিস সিনহা আছেন, কয়েকজন চরিত্র আছেন, বিভোর ব্যানার্জি, দিবাকর সিং, এবং দ্য চিফ হরিশঙ্কর ত্রিপাঠী। এই হরিশঙ্কর ত্রিপাঠী তো প্রাক্কথনও আছেন। হ্যাঁ প্রাক্কথনও আছেন, রয় দ্য চিফ। এই প্রত্যেকটি নাম অ্যাকচুয়ালি রিয়েল নাম, মানে এত তো নাম মানে খুঁজে পাওয়া যায় না। যে কোম্পানিতে আমি চাকরি করি, আমার কাছে 5জন 6জন যারা আমার আন্ডারে আছে, আমার টিমে আছেন, যারা ম্যানেজার, বিভিন্ন স্টেট দেখেন, নর্থ ইস্ট কেউ দেখে, কেউ উত্তরপ্রদেশের দেখেন, কেউ বিহার দেখেন। এদের প্রত্যেকের মানে এরা প্রত্যেকে সেই নাম আছে আর কি। মানে বেঙ্গলের যিনি ম্যানেজার এই মুহূর্তে কাজ করেন তার নাম বিভোর ব্যানার্জি, যিনি বিহার দেখেন তার নাম দিবাকর সিং, যিনি ইউপি দেখেন, উত্তরপ্রদেশ দেখেন তার নাম হরিশঙ্কর ত্রিপাঠী। এবং তখন তাদের জানাই যে ভাই আমার একটা গল্প লিখেছি আর নাম খুঁজে পাচ্ছিলাম না, তোদের নামগুলোই ব্যবহার করেছি। তারা ভারী খুশি হয়েছিল যে বস আপনার জন্য আমাদের নাম অমর হয়ে গেল আর কি, আমাদের নাম ওই জন্য মনে রাখবে। প্রত্যেকে আছে এবং প্রত্যেকে রিয়েল। আমি ছবি তুলে মানে দেখাবো আর কি। এবং যদি আমার ফেসবুক প্রোফাইলে যাও, আজ থেকে মানে মাস 6-7 আগে, ঠিক লকডাউনের আগে আগে আমি নর্থ বেঙ্গল গেছিলাম একটা কাজে, যেখানে দেখবে লাল ঝামেলা বস্তিতে আমি গেছিলাম। অ্যাকচুয়ালি লাল ঝামেলা বস্তি বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা, বিউটিফুল সিনিক প্লেস। সেখানে গেছিলাম, তখন কিন্তু বেঙ্গলের যিনি এবিএম বিভোর ব্যানার্জি তিনি কিন্তু আমার সঙ্গে ছিলেন। এই প্রতিটি চরিত্র মানে প্রতিটি লোকের নাম রিয়েল লাইফ থেকে নেওয়া। আশিস সিনহা যিনি ছিলেন, তিনি ইউপির হাফ দেখতেন, অর্ধেক দেখতেন। আর হরিশঙ্কর ত্রিপাঠী তখন দেখতেন, এখন ইউপি দেখেন, তখন দেখতেন ওড়িশা।
এবং তারপরে কি হয়েছে, আরো দুজন ম্যানেজার টিমে জয়েন করেছেন, একজন নর্থ ইস্ট দেখেন, একজন অন্য স্টেট দেখেন, তারা খুব ঝোলাঝুলি করছেন যে আপনি আরেকটা গল্প লিখুন, তাতে আমাদের নামটা ঢুকান। ওদের নাম ঢুকিয়েছেন তখন ওরা ছিল বলে, এখন তো জয়েন করেছে, আপনি আমাদের নাম ঢোকান। এবং অফিস থেকে অনেকেই অনুরোধ করছে, অভিক পরের গল্পটা একটু আমার নামটা রেখো। তো মহা মুশকিল হলো একবার গল্প নাম নিয়ে। অসংখ্য তো ধন্যবাদ কৃষ্ণেন্দু। প্রত্যেককে অনেক ধন্যবাদ, এবং যারা এখন এই মুহূর্তে দেখছেন পেজ থেকে তাদেরকে রিকোয়েস্ট করব, এইটা আমাদের খুব যত্ন নিয়ে বানানো কাজ, এবং প্রত্যেকে অসাধারণ কোঅর্ডিনেশন করে কাজটা করেছে। আমরা প্রত্যেকেই প্রায় একে অপরের সঙ্গে অপরিচিত এবং সেইভাবে পরিচয় নেই, কিন্তু তা সত্ত্বেও যে আমাদের সুন্দর একটা ভার্চুয়াল ফ্যামিলি বলতে পারেন, ভার্চুয়াল ফ্যামিলি বলা যায়, ফ্যামিলি যাই হোক, তো এই যে ফ্যামিলিটা রয়েছে, এই ফ্যামিলির যে আমাদের এই যে কাজ, এটা অবশ্যই শুনে একবার দেখবেন। আমি মনে করছি আপনারা আরো আরো বেশি শুনতে চাইবেন, এবং দাদাকেও রিকোয়েস্ট করব যে যাতে আমাদের এরকম সুযোগ দেন, কারণ আমাদের প্রত্যেকেরই হবি, আমাদের যারা গল্প পাঠক, অ্যাকচুয়ালি যারা আসলে আমরা তো সবাই গল্প পাঠক, তো যারা গল্প পাঠক আমাদের জীবনে, যাতে প্রত্যেকে সেই জিনিসটার সঙ্গে এক হয়ে যেতে পারেন, যখন গল্পটা শুনবেন আপনি যেন সেই জায়গাটায় পৌঁছে যেতে পারেন, তো সেই ব্যাপারটা আপনি হয়তো পাবেন। তো প্লিজ প্রত্যেকে শুনবেন। সকলকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য, এবং অনেক ধন্যবাদ দাদাকে আজকে আমাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যাটে কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, মানে যিনি থুপতেন করেছেন, সুজন গাঙ্গুলি করেছেন, সৌরভ জনৈক নাম নিয়ে লেখালেখি করে, তো সেই ওই নাম নিয়ে লিখেছে, দাদা এবার যাদের সাথে আজকে লাইভ করলে তাদের নামগুলো এবার গল্পে ব্যবহার করো। মানে এইটা খুব মারাত্মক একটা ব্যাপার যে অভিক সরকারের সঙ্গে লাইভ করেছি, মানে অভিক সরকারের ব্যাপারে আমার নামটাও দেবে পরবর্তী গল্পে। এই বিষয়টা একটা কিন্তু মানে দাবির জায়গা হয়ে গেল মাহেশ্বরী প্রোডাকশন। এখানে আমি অভিকদার কাছে যাবো, যে যখন আমি রিকোয়েস্ট করেছিলাম পেটবথ্যু গল্পটা, যে দাদা এবার একটু অনুমতিটা যদি দাও তাহলে আমার খুব ভালো হয়, যে আমরা তাহলে একটু করবো এই গল্পটা অডিও স্টুডিও হিসেবে, তখন তোমার ফিলিংসটা কি হচ্ছে? মানে মাহেশ্বরী প্রোডাকশনস এর সঙ্গে মাহেশ্বরী প্রোডাকশনস এ শুধু মানে পেতবথ্যু নয়, এর আগেও তো তোমরা করেছো, চক্রসম্বর করেছো। আরেক যেটা আমার খুব ভালো লাগে, এটা যারা শুনছেন শুধুমাত্র অনির্বাণ আচার্যকে বলবো, কাইন্ডলি মাইকটা একটু বন্ধ করো, অর্পণ কাইন্ডলি মাইকটা বন্ধ করো। আমি এটা অনির্বাণ আচার্যকে বলছি না, বা মাহেশ্বরী প্রোডাকশনের টিমকে বলছি না, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের বলছি যে আমার প্রচুর গল্প আমার কোনো অনুমতি না নিয়ে, মানে যে যেখানে পারছে ইউটিউবে পাঠ করে ছেড়ে দিচ্ছে। প্রচুর এরকম আমার কাছে উদাহরণ এসছে। এমন এমন গল্প পাঠ করা হয়েছে যেটা আমি নিজেই জানতাম না, কবে লিখেছি ভুলে গেছি। সেখানে মাহেশ্বরী প্রোডাকশন প্রতিটি গল্প আমাকে উপযুক্ত সাংবাদিক দিয়ে রীতিমতো প্রফেশনালি মেল করে আমার অনুমতি নিয়ে পাঠ করে। এই প্রফেশনালিজমটা যে একজন মানে বাঙালি একজন সংস্থার কাছে আছে, এইটা আমার খুব ভালো লেগেছে। এই একটা কথা মানে যে বলতে চাই, যে লেখালেখিটা আমার তো পেশা নয়, আমি লেখালেখি করে উপার্জন করি না। ওই যে যেটুকুটা, সে 1 টাকা হোক আর 1 লক্ষ টাকা হোক, ওইটা আমি আমার কাছে সম্মান বলে মনে করি। যে হ্যাঁ, কেউ আমাকে বলছে যে হ্যাঁ অভিজ্ঞতা, তোমার গল্পটা মার্কেটে সেলেবল, এই গল্পটা বিক্রি হয়, এইটা আমার কাছে একটা শ্লাঘার বিষয়, আনন্দের বিষয়। যে হ্যাঁ, মানে মানুষ তাহলে টাকা দিয়ে এই গল্পটা শুনতে বা টাকা দিয়ে গল্পটা সত্য কিনতে ইচ্ছুক, এইটা আমার কাছে একটা সম্মানের বিষয়। এই সম্মানটুকু যে দিয়েছে মাহেশ্বরী প্রোডাকশন, এটা অনেক বড় ব্যাপার। এবং এটা আমি শুধু অনেককে, আমার যারা বন্ধুবৃত্তে আছেন, অন্যান্য লেখক যারা আছেন, তাদের আমি অনেককে বলেছি যে টাকাটা বড় কথা না, কিন্তু রীতিমতো মেল করে প্রফেশনাল একটা রূপ দিয়ে সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করে অভিজ্ঞতা আমি কিন্তু করছি। এই প্রফেশনালিজমটা আমি বলবো এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার। যারা বাংলায় গল্প পাঠ করেন তাদের অনেকের মধ্যে এটা নেই। আমি মনে করি এই দৃষ্টিভঙ্গি কিন্তু মাহেশ্বরীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং আজকাল আমি ওই জন্য মাহেশ্বরী করছে বলে আমি খুব একটা ভাবনা চিন্তা করি না, মানে আমি একটা মেলেরও মানে ওয়েট করি না, হ্যাঁ ভাই করে দে। তারপর টাকাটা আমি মোটামুটি চাইও না আর কি, নিজেই টাকা পাঠিয়ে দিয়ে অভিযোগ টাকা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা তাই না বললেও চলতো, আমি দেখে নিয়েছি। ব্যাপারটা এরকম হয়। মানে আমার মনে হয় সবার সামনে এবার আমিও বলি
যেমন পেটবর্তু নিয়ে কথা হচ্ছে, অভিজ্ঞতাকে বললাম যখন অভিজ্ঞতা পেটবর্তুটা নিয়ে, আমি এরকম অভিজ্ঞতা পেটবর্তুটা নিয়ে না আমার খুব লোভ হচ্ছে, তার যদি অডিও করতে পারতো করে নেন, অসুবিধা কি আছে, এই রিপ্লাইটাই এসেছিল ওইখান থেকে। এবং আরো বলছি, যেহেতু এটি পত্রভারত থেকে বেরিয়েছে, গল্পের অডিও রাইটস আমার কাছে আছে, ছাপার রাইটস অবশ্যই পত্রভারতের, কিন্তু প্রতি ক্ষেত্রে আমি আমার পাবলিশারকে জানিয়ে রাখা সৌজন্যবোধে প্রয়োজন মনে করি যে এটা কিন্তু অডিও হচ্ছে, বা এটা কিন্তু সিনেমা তো হলে তো বটেই জানাতে হবে, অডিও হলেও জানিয়ে রাখি যে এটা কিন্তু অডিও হচ্ছে। এক্ষেত্রে আমার পত্রভারতীকে মোটামুটি আমি বলে রেখেছি যে এরা কিন্তু করবে, হ্যাঁ ওইটা আপনাকে জানিয়ে রাখলাম, ঠিক আছে। তো ফলে এই ব্যাপারটা আমার এই স্বচ্ছতাটা আমার খুব ভালো লেগেছে। আমি আবার রিপিট করছি, ইটস নট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ মানি, ইটস অ্যাবাউট দ্য ট্রান্সপারেন্সি, ইটস অ্যাবাউট দ্য প্রফেশনালিজম। এইটা খুব বড় ব্যাপার। অনেক বড় কথা তো, অনেক বড় কথা। এই কথার ওজন যে রাখা যায় কত চাপের, সেটা যার উপর তুমি চাপিয়ে দিলে সেই বুঝছে। যাই হোক, তো এবার আমি চলে যাব তার কাছে, যে জেনারেল ব্যানার্জি যে কথাটা বলছিলেন, সেই ব্যানার্জির ক্যারেক্টারটা যিনি করেছেন অসংখ্য দক্ষতার সঙ্গে, হ্যাঁ সেই ক্যারেক্টারটা যে করেছে, আমি তার কাছে যাব, প্রদীপ্ত দে। এবং প্রদীপ্ত দে বলি, কয়েকদিন আগে প্রদীপ্ত দের সঙ্গে একটা বিশাল বড় একটা কি বলবো একটা মানসিক অবসাদের জায়গা, ওর পিতৃবিয়োগ ঘটেছে। এবং তারপরে এবং সেই অবস্থাতে দাঁড়িয়েও দাদা আমি করবো প্রজেক্ট, দাঁতে দাঁত চেপে বলছে দাদা আমি করবো প্রজেক্ট, পেটবর্তু আমি ছাড়বো না, আমি পেটবর্তু করবো, এবং পেটবর্তু করেছে, করে দেখিয়ে দিয়েছে। এই যে মাহেশ্বরী প্রোডাকশনস একটা কথা বলে, শো মাস্ট গো অন, সেটা কিন্তু মাহেশ্বরী প্রোডাকশনস মেনটেন করে, প্রত্যেকজন মেনটেন করে, যন্ত্রশিল্পী, চিত্রাঙ্কন শিল্পী, বাচিক শিল্পী যেই হোক না কেন, আনুষঙ্গিক যারা যারা মাহেশ্বরী প্রোডাকশনস এর সঙ্গে যুক্ত, প্রত্যেকে আমরা এটা মনে করি আমাদের ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, আমাদের কাছে আমাদের কাজ আগে, আমাদের কাছে মানুষ আগে, আমাদের শ্রোতারা আগে। ওভার টু প্রদীপ্ত দে। নমস্কার সবাইকে, নমস্কার। সব থেকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের কোর অ্যাডমিন, আমাদের মাহেশ্বরী প্রোডাকশনস এর ডিরেক্টর, এবং আমাদের মাহেশ্বরী প্রোডাকশনস এর কোঅর্ডিনেটর, যাদের হেল্প ছাড়া, এই যেমন অনির্বাণদা কিছুক্ষণ আগে বললেন না যে আমার বাবা মারা যাওয়ার পরেও আমি দাঁতে দাঁত চেপে বলেছিলাম যে আমি এই গল্পটা করব। মাহেশ্বরী প্রোডাকশন সত্যিই একটা পরিবার, সত্যিই একটা পরিবার। কারণ যদি সেই দিন অনির্বাণদা আমাকে ফোন করে যদি না বলতো যে তোকে এই কাজটা করতে হবে, হয়তো আমার আবার এই কাজে ফিরতে আরেকটু সময় লাগতো, বাবা চলে যাওয়ার শোকটা কাটিয়ে উঠতে হয়তো আরেকটু সময় লাগতো। কিন্তু যাই হোক, সেটা তো পার্সোনাল কথা। এবার দাদা পেটবর্তু গল্পটা যখন পড়েছি, তখন সত্যিই তো একটা মারাত্মক সাইকোলজিক্যাল থ্রিলার। এবার সেরকম জায়গা থেকে যখন আমাকে অনির্বাণদা বলল যে তোমাকে আমি দুটো চরিত্র করছি, জেনারেল ব্যানার্জি ডিআই এর চিফ, এবং মেজর বক্সি, যিনি পরবর্তীকালে প্লান্টের সিকিউরিটি চিফ হয়ে আসছেন। তো দাদা যখন আমাকে জেনারেল ব্যানার্জির চরিত্রটা এক্সপ্লেন করছে, তখন দাদা আমাকে একটা কথা বললো, সেটি হচ্ছে অ্যাংরি ইয়াং ম্যান। ঠিক তার উল্টো দিকে মেজর বক্সির চরিত্র একজন বয়স্ক ভদ্রলোক, অল্প কথা বলেন, কারণ অল্প কথায় তার কাজ হয়ে যায়, যথেষ্ট এক্সপিরিয়েন্স, বয়স্ক, কিন্তু শিরদাঁড়া প্রচন্ড টান টান, রিস্ক নেন, কিন্তু খুব মেপে টেপে রিস্ক নেন। মানে মজার বিষয় হচ্ছে, এর আগে আমি কোনোদিন মানে এমন একটা চরিত্র করিনি উইচ ইজ ইন এ ইউনিফর্ম। এবার প্রথমবার যখন করলামও, তখনও দুটো এমন চরিত্র পেলাম যারা একে অপরে মানে একদম অপোজিট, মানে আয়নার সামনে দাঁড়ালে যেরকম হয়, দুটো একদম অপোজিট চরিত্র। তো সেরকম দুটো চরিত্র করতে গিয়ে সত্যি একটা চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ ইন দ্য সেন্স, একটা চরিত্র গলা দিয়ে অভিনয় করে দেওয়াই যায়, কিন্তু তার মননটাকে সবসময় ধরা যায় না। তো সেই মননটাকে ধরতে গিয়ে সত্যি অনেকটা খুঁড়তে হয়েছে নিজেকে। কারণ মেজর বক্সি কি বলতে পারেন, মানে কেন বলছেন, কোন ভাব থেকে বলছেন, জেনারেল ব্যানার্জি কি করে তার এত সাহস হয় যে তিনি রয়ের চিফের সামনে বসে চারটি কথা বলে দিতে পারছেন, তার সেই স্পর্ধাটা আছে। তো ওই কারণে মানে এই ছোট ছোট ব্যাপারগুলো আমার কাছে হ্যাঁ একদমই তাই। তো সেরকম জায়গায় মানে এত হাই প্রোফাইল লোকজনদের মাঝে বসেও যে এই স্পর্ধাটা, এই জিনিসটা সত্যি খুব চ্যালেঞ্জিং ছিল। এবং সেই জায়গা থেকে বলবো যে গল্পটা করতে সত্যি খুব খুব ভালো লেগেছে। গোটা গল্পটা পড়তে তো আরোই ভালো লেগেছে, কিন্তু নিজের চরিত্রগুলো পড়তে আরো ভালো লেগেছে ওই কারণে, কারণ আপনার লেখার সত্যি অতুলনীয়। এটা মানে
থ্যাংক ইউ চরিত্রগুলো পড়লে না বোঝা যায় যে চরিত্রগুলো কিরকম। আমাকে 14টা লাইন বা 14টা পাতা ধরে পড়ে যেতে হয় না বোঝবার জন্য যে চরিত্র কি করতে চলেছে। শুরু থেকেই বোঝা যায় যে চরিত্রটা এরকম হবে বা চরিত্রটা অন্যরকম হবে। ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি থ্যাংক ইউ একটা কথা আমাদের আমাদের শ্রোতা যারা, দাদা আপনি কেন থ্যাংক ইউ বলছেন? আপনি তো লিখেছেন, আপনি না লিখলে তো আমরা পেতামই না। তো আমাদের শ্রোতারা যারা আছেন তারা যদি নতুন হন, তারা যদি আজ অব্দি মাহেশ্বরীর একটাও গল্প শোনেননি, তাহলে বলবো এক্ষুনি যান না, মানে এক্ষুনি যাবেন না, লাইফটা শেষ হয়ে যাক তারপরে যান, গিয়ে মাহেশ্বরী প্রোডাকশনস এর গল্পগুলো শুনুন। কারণ মাহেশ্বরী প্রোডাকশনস, অভিজ্ঞতা যেরকম বললেন যে প্রফেশনাল লেভেলে কাজ করে, সত্যি খুব কম প্ল্যাটফর্ম আছে যারা এই প্রফেশনালিজম মেনটেন করে কাজ করে। একদম একদম এবং এবং পেটবর্তু যখন আসবে তখন তো নিশ্চয়ই শুনবেন। আমাদের বাকি গল্প আছে সেগুলো শুনুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ, কারণ অনেকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা দেন না। সো প্লিজ, আমার এইটুকুনি বক্তব্য ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রদীপ্ত, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি যাব তার কাছে যে মানে একাধিক চরিত্রে কণ্ঠস্বর প্রদান করেছে এবং পেটবর্তু গল্পটাকে আরো সমৃদ্ধ করেছে নিজের কণ্ঠস্বর দিয়ে, অর্পণ চিন্না। এবং অর্পণকে বলতে বলবো যে তার বক্তব্য কি এবং তার মাহেশ্বরী প্রোডাকশনস ফেস্টিভ্যাল নিবেদিত অভিক সরকার রচিত পেটবর্তু গল্পটাতে তার কিরকম অভিজ্ঞতা এবং এই যাত্রা পথটা কিরকম সেই সম্বন্ধে আলোকপাত করতে। প্রথমেই অভিক স্যারকে আমার নমস্কার জানাই, এবং এই গল্পটায় একটা এত বড় চরিত্র পাওয়ার জন্য আমি সেবা ম্যামকে এবং মোনালিদিকে এবং নির্বাণ দাকে ধন্যবাদ জানাই যে আমাকে এই জায়গায় চুজ করার জন্য। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, সত্যি স্যার আপনি দেখিয়ে দিতে পারেন যে ভালোবাসাই শেষ কথা। আমার এখানে দুটো চরিত্র ছিল, একটা হচ্ছে লেফটেন্যান্ট সাওয়ান্ত এবং আরেকটা হচ্ছে দেবাদিত্য। তো লেফটেন্যান্ট সাওয়ান্তের ক্ষেত্রে অনির্বাণ দা বলেছিলেন যে এমন একটি মানুষ যিনি প্রত্যেকটা ক্ষেত্রে খুঁত ধরা যার কাজ, কিন্তু সেই মানুষ লাস্টে গিয়ে স্বীকার করছেন যে তিনি টিম ম্যান, এবং তিনি যদি কিছু হয় তাহলে তিনিও নিজের সর্বস্ব দিয়ে দিতে পারেন। আর দেবাদিত্যর ক্ষেত্রে তো বলাই বাহুল্য যে সে বন্ধুর জন্য মানে নিজের শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করতে পারে এবং সেটা করেওছে। এবং আমি সত্যিই জানি না যে নিজে কতটা কি করতে পেরেছি বা কতটা দিতে পেরেছি, সেটা অবশ্যই শ্রোতা বন্ধুরা এবং স্যার আপনি তো অবশ্যই বলবেন যে আমার কাজটা কতদূর কি হয়েছে এবং আমাদের সবার কাজ কতটা লক্ষ্যের দিকে এগিয়েছে। আহ সবাই এবং শ্রোতা বন্ধুদের তো অবশ্যই জানাবো যে মাহেশ্বরী প্রোডাকশনস এর সমস্ত গল্পগুলো এবং অবশ্যই এই কালী পুজো উপলক্ষে পেটবর্তুকে শোনা এবং সেটাকে শেয়ার করলে অবশ্যই আমাদের জানানো যে আমরা কতটা সাফল্য লাভ করেছি এই গল্পটার মধ্যে দিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। ছোট্ট এবং অত্যন্ত গোছানো বক্তব্য অর্পণ, অসংখ্য ধন্যবাদ। এবারে আমি যাব তার কাছে যে মাহেশ্বরী প্রোডাকশনসে, আচ্ছা তার আগে কয়েকটা কথা বলে দিই। একটি বিশেষ চরিত্র শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ চরিত্রে যিনি কণ্ঠস্বর দান করেছিলেন, রিতম ব্যানার্জি, তিনি আজকে একটু আইনি জটিলতা এবং কিছু সমস্যার ব্যক্তিগত সমস্যার কারণে আজকে আসতে পারেননি। আমি তার হয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ চরিত্রটি আমি এটুকু বলতে পারি, আপনি ঠিক যেভাবে লিখেছেন অভিজ্ঞতা, আশা করবো 90%ই পাবেন। এবং আমি ছেলেটির সঙ্গে আজকে আলাপ করাতে পারলাম না আপনার, মানে সুভাষিস এবং রিতম আমাদের একজন হচ্ছে হার্ট আর একজন হচ্ছে লাংস মাহেশ্বরী প্রোডাকশন। এবারে আমি যার কাছে যাব সে হচ্ছে মাহেশ্বরী প্রোডাকশনস এর আইস, মানে যার ডিরেকশনে মাহেশ্বরী প্রোডাকশনস এর দৃষ্টিটা আমাদের প্রত্যেকটা শ্রোতা বন্ধুদের কর্ণগোচর হয়, দৃষ্টি কর্ণগোচর হয় এবং কর্ণ থেকে তারপর আবার মস্তিষ্ক গোচর হয়, যার হাত ধরে। সে কিন্তু নিজে আজকে কোনো ডিরেক্টরের ভূমিকায় নেই, বরঞ্চ সে আজকে কিন্তু রয়েছে একজন বাচিক শিল্পীর ভূমিকা এবং আপনার ভূমিকায় প্রাক কথনের ন্যারেটর মোনালি চ্যাটার্জি। ওভার টু ইউ। সবার আগে জানাই শুভ সন্ধ্যা, আর তার সঙ্গেও জানাই শুভ বিজয়া, কারণ বাঙালিদের তো কালী পূজা না পেরোলে শুভ বিজয়াটা শেষ হয় না, সেই কারণে আপনাকে জানাচ্ছি শুভ বিজয়া। সেম টু ইউ, সেম টু ইউ।
আমি যখন আমাদের যখন আলোচনা যখন হচ্ছে যে পেটবধূ প্রজেক্ট টা আসবে, আমাদের তো বছরে 4টা ফেস্টিভ্যাল আসে। এর আগের বার আমরা এনেছি অমর কথা শিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মেজ দিদি। তো এবারে আমরা প্ল্যান করেছিলাম দুর্গাপূজায় কিছু একটা আনবো, কিন্তু নানা কারণে অনেক প্রবলেমের জন্য আমরা সেখানে আনতে পারিনি, সেটা আমরা কালী পুজোয় নিয়ে যাই। তো তার আগে আমরা যখন কথা বলছি তখন সবে পেটবধূ হাতে এসেছে। হাতে আসার পর পেটবধূতে পড়াও শুরু হয়নি তখনও আমার। তখন আমাদের যিনি কোঅর্ডিনেটর উনি আমাকে বললেন যে ইচ্ছা রয়েছে পেটবধূটা অডিও স্টোরি হিসেবে আনার। আমি আগে অভিজ্ঞতার সঙ্গে কথা বলি, দেখি কি হয়। যখন আপনি যখন অ্যান্সার দিলেন মেলে, যখন অ্যান্সারটা যখন আমরা পেলাম যে আপনি পেটবধূ করার জন্য আপনি আমাদেরকে পারমিশন দিয়েছেন, আমি তো আনন্দ তো হয়েও ছিলাম, সঙ্গে একটা ভয় ছিল, একটা নার্ভাসনেস ছিল, কারণ এত বড় একটা প্রজেক্ট, এতগুলো ক্যারেক্টার, এত মানে ভার্চুয়াল জগতের মধ্যে বসে এই প্রজেক্টটা নামানোটা আমি না, আমরা প্রত্যেকে সত্যি খুব ভয় পেয়েছিলাম। সেখানে আমাদের যারা যারা বাচিক শিল্পী রয়েছেন, আমি প্রত্যেককে এখানে ধন্যবাদ জানাবো যে তারা মানে 7 দিনের মাথায়, কারণ এত বড় গল্প আমাদের যিনি মিউজিক করছেন, যিনি মিউজিক ডিরেক্টর স্বপ্নীল ভট্টাচার্য, উনি এখন হয়তো আসতে পারেননি আজকে লাইভে। তো ওনারও করতে সময় লাগবে, কারণ 128 পাতার একদম পুরো একটা মানে প্যাকেজ, একদম গল্প একদম। তো সেটা 7 দিনের মাথায় আমাদের যারা বাচিক শিল্পীরা রয়েছেন তারা গোটা গল্পটা আমাদেরকে করে, আমাদের যে র ফাইল সেটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। আর আপনার গল্প নিয়ে তো সত্যিই কিছু বলার নেই, কারণ আপনার গল্প প্রথম আমার কানে শোনা, তারপরে আপনার গল্প আমার পড়ার অভিজ্ঞতা। এর আগেও আমরা চক্র সম্বরের পুঁথি করেছি। চক্র সম্বরের পুঁথি আমার এখনো মনে রয়েছে, দুপুরবেলা না, এই বিকেল বেলা 3:30টার দিকে আমার হাতে আসে। বিকেল 5:30টার মধ্যে আমার গোটা গল্প, 96 পাতার গল্প ছিল ওটা, পুরো গল্প আমার কমপ্লিট পড়ে পুরো গল্প কমপ্লিট করার পর আমি ফোন করলাম আমাদের অ্যাডমিন প্যানেলকে, ফোন করলাম, তার সঙ্গে কথা বললাম, তার সাথে কথা বলে বললাম যে আমার সম্পূর্ণ গল্প অলরেডি পড়া হয়ে গেছে, কি কি ক্যারেক্টার রয়েছে। তো আমাদের কোঅর্ডিনেটর বললেন যে আপনি লিখলেন না ক্যারেক্টার, যে আপনার অলরেডি আমার মাথায় রয়ে গেছে, কারণ এই আপনার গল্পগুলো এমন হয় যে ক্যারেক্টার গুলো ভোলার মতন হয় না। যেরকম পেটবধূ নিয়ে আমি একটা কথা বলবো, যেখানে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের যে বাণীতে ভালোবাসা হলো সবচেয়ে বড় জাদু, ভালোবাসা সবচেয়ে বড় তন্ত্র, গোটা গল্প জুড়ে কিন্তু মোরাল অফ দ্য স্টোরি তাই। সব সব ক্ষেত্রে, সেই ছিঞ্জে ধূপতেনি বলুন অথবা আর একটা দুটো ছোট ক্যারেক্টার, যেটা রতনলাল মাত্রে আর রাহুল মাত্রে, যে রতনলাল মাত্রে 1959-এ ওনার যে ক্যারেক্টার দেখানো হয়েছে, ঠিক তার বিপরীত ক্যারেক্টার, তার মানে গ্র্যান্ডফাদারের যে পাপের যে প্রায়শ্চিত্ত, তা সেটা করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে রাহুল মাত্রে। সেটাও কিন্তু ভালোবাসার টান। একদমই একদমই, অবশ্যই ভালোবাসা না থাকলে এটা হতো না। আর মানে সত্যিই তাই, গোটা গল্পটা মোরাল অফ দ্য স্টোরি কিন্তু এক জায়গায়, যে কোনো যতগুলো ক্যারেক্টার দেখানো হয়েছে একটা অপরের সঙ্গে লিঙ্কটাও, সেটা তো সবচেয়ে বড় কথা। আরেকটা আমার প্রশ্ন রয়েছে আপনার কাছে। আমরা যখন চক্র সম্বরের পুঁথি পড়েছিলাম, তো সেখানেও একটা কিন্তু মানে অতীত আর বর্তমানের একটা মেলবন্ধন ছিল। আমরা পেটবধূ তো আমরা যে স্টোরিটা আমরা যেটা আমরা পড়তে চলেছি, সেখানেও কিন্তু টাইম ট্রাভেলিং তো রয়েইছে একটা বিশাল বড়, সেখানেও কিন্তু একটু অতীত আর বর্তমান তথা ভবিষ্যৎ সম্পূর্ণ একটা কিন্তু খুব সুন্দর একটা মেলবন্ধন এখানে রয়েছে। মানে এই ধরনের লেখার ইন্সপিরেশন আপনার মানে কোথা থেকে, মানে এই বিষয়টা আপনি যদি বলেন। চক্র সম্বরের পুঁথিতে কিন্তু এই ধরনের ডিফারেন্ট টাইম লাইনসে গল্প ছিল না। মানে চক্র সম্বরের পুঁথি কিন্তু একটা গল্প, মানে একই ফ্লোতে চলেছে, কাহিনী কিছু ছিল হয়তো, হ্যাঁ, যার সঙ্গে অতীতের কোনো ঘটনার যোগ ছিল। এই যে স্টাইলটাই, যে একটা 3টে প্যারালাল বা 2টো প্যারালাল লাইনে গল্প চলছে, এটা আমার কাছে খুব প্রিয় ফরম্যাট। মানে ভোগেও তাই, ভোগ বলে আমার একটি গল্প আছে, আপনি বোধহয় সেটাই শুনেছেন সবার আগে। ভোগেও তাই আছে, হ্যাঁ, ভোগেও তাই আছে। আপনার ইনকুইজিশন যে উপন্যাসটি আছে আমার, তাতেও আছে। এইটা আমার একটা খুব প্রিয়, যে অতীতের, এটা আমার কাছে খুব ইন্ট্রিগিং লাগে, যে মানুষের যে কৃতকর্ম
মানুষের পাপের কি কোনো উত্তরাধিকার হয়? মানুষের পুণ্যের কি কোনো উত্তরাধিকার হয়? ইতিহাস কি করে মানুষকে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে? যদি আপনি হ্যারি পটার পড়ে থাকেন, আমার খুব প্রিয় সিরিজ হ্যারি পটার। ইনফ্যাক্ট এই যে ডায়ালগটা, ভালোবাসা সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু, এটাও কিন্তু হ্যারি পটারের একটা বিখ্যাত ডায়ালগ থেকে আমার অনুপ্রাণিত আর কি। লাভ ইজ দ্য বিগেস্ট ম্যাজিক। প্রফেসর ডাম্বলডোর হ্যারিকে অনেকবার বলেছেন লাভ ইজ দ্য বিগেস্ট ম্যাজিক। তো এখান থেকে তো আর কথাটা এখানে শ্রীমৎ আগমবাগিস বলেছেন অনেকবার অনেকজনকে। তো আমার এই 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 স্টাইলটা আমার একটু ভালো লাগে, যে অতীতের ওই হ্যারি পটারের এখন একটা লাইন ছিল যে উই আর রেজাল্ট অফ আওয়ার চয়েসেস। আমরা জীবনে প্রতিটি পদক্ষেপে আমরা যেসব ডিসিশন নিই, আমাদের যা চয়েস, আমাদের যা পছন্দ, সেটাই আমাদেরকে নির্মাণ করে ভবিষ্যতের জন্য। মানে আজকে হয়তো আমি একটা ডিসিশন নিলাম যে ধর যে আমি অমুক একটা গল্প লিখবো বা ওই গল্পটা লিখবো না, তার ফিউচারে তার যা মানে যা যা কনসিকুয়েন্সেস হবে সেটা কিন্তু আমারই দায়িত্ব। ফলে এই যে কিভাবে অতীতের সঙ্গে ভবিষ্যৎ মানে কি করে অতীত ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করে বা বর্তমানকে নির্মাণ করে, এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্ট্রিগিং লাগে। মানে এটা হয়তো আমার কাছে হয়তো অবচেতনই থাকে, ওই প্রচুর গল্পটা ফিরে ফিরে আসে। এখন আমাকে নিজেকে সচেতন ভাবে ওই স্টাইলটা আমাকে মানে কি বলবো আটকাতে হচ্ছে যে আমি জানি এইভাবে না লিখি, নাহলে ওটা রিপিটেশন হয়ে যাচ্ছে ওই স্টাইলটা। কিন্তু ওটা আমার ন্যাচারাল স্টাইল এবং ওটা আমার খুব ভালো লাগে যে এই সময় এটা হয়েছিল, তার একটা সূত্র ধরে এখন এখানে এটা হচ্ছে, ওইটা হয়েছিল বলেই এটা হচ্ছে। এবং মানে কি বলবো কেওস থিওরি বলে একটা থিওরি আছে, আপনি যদি একটু যাতে ফিজিক্সের একটু অ্যাডভান্স থিওরি, তার মানে মোটামুটি যদি খুব ক্রুড ল্যাঙ্গুয়েজে বলি আর কি, খুব ক্রুড ল্যাঙ্গুয়েজে বলি যে নিউ ইয়র্কে একটা কি বলে একটা প্রজাপতি যদি ডানা ঝাপটা একটা প্রজাপতি, তার জন্য ভারত মহাসাগরে সাইক্লোন হলো। মানে এইভাবে কি করে চলে একটার সঙ্গে একটা, সেইটা আমার একটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, সেবা ম্যাডাম নিজে মোবাইল থেকে দেখছে এবং ওনাকেও এটাও দেখা যাচ্ছে, ল্যাপটপেও দেখা যাচ্ছে। আমাদের তুমি মাইকটা অফ রয়েছে। আমি ওটাই দেখছিলাম, আমি ওটাই বলছিলাম যে দুটো স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি ওটা একবার দেখছিলাম। আসলে মায়ের মোবাইল থেকে একটু প্রবলেম হচ্ছে, একটু নেটের সমস্যা হচ্ছিল। যাই হোক, ওই জন্য হয়তো তোমরা বলবি পদ্ম সম্ভব কে করছেন? পদ্ম সম্ভব করছেন আমাদের কোঅর্ডিনেটর নিজেই। আরে এটা তো বলনি আগে। মানে ওটা আমি আর কি বলা হয়নি, কারণ পদ্ম সম্ভবটা আমার করার কথা ছিল না। সত্যি কথা বলি, পদ্ম সম্ভবটা যার করার কথা ছিল এবং তিনি কোনো কারণে আমরা তার সঙ্গে যোগাযোগটা স্থাপন করতে পারিনি, একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল। পদ্ম সম্ভব যখন পুরোপুরি বিয়ে হয়ে গেল যে বিষবাহ জলে যে পদ্ম সম্ভব কে করবে, এবং তার সঙ্গে আরেকটা ক্যারেক্টার, সেটা হচ্ছে পদ্ম সম্ভবের সেই সময়কার সব থেকে বড় অ্যান্টি হিরো মাসান। দুটো ক্যারেক্টার একসঙ্গে, একজন পদ্ম সম্ভব, একটা যে মাসান, মহামন্ত্রী মাসান। এবং সেখানে মাসান সেটা কে করছেন? আচ্ছা, মাসানটা তুমি করছো। আচ্ছা, মানে তোমার গল্পের জন্য আমাকে শক্তিমান আর কিলবিস দুটোই হতে হয়েছে। আচ্ছা, মানে আমার আরেকটা প্রশ্ন, রাহুল মাত্রা কে করছেন? রাহুল মাত্রা রতনলাল মাত্রা যে ছেলেটি করেছে, তার নাম হচ্ছে অভিনব তারণ। তার পিসে মশাই কয়েক ঘন্টা আগেই মারা গেছেন, সে এখন শ্মশান ঘাটে। ওমা, ভেরি সরি, ভেরি স্যাড নিউজ। এবং ১,৫০০ বছর রাহুল মাত্রা চরিত্রটা আমার কাছে খুব প্রিয় চরিত্র। রাহুল মাত্রা চরিত্রটা মানে যেটা একটু আগে মোনালি বলছিলেন, দেখো এই ছেলেটা তো জীবনে তো মানে কি বলবো হি কুড হ্যাভ অ্যাভয়েডেড, যে আমার দাদু করেছেন, তার উপর তো তার কোনো দায় বর্তায় না। তার দাদু করেছেন, তার পাপের দায় তার দাদুর, তার উপরে বর্তায় না। সে কিন্তু শুধুমাত্র এই একটা কাজ, এই যে ডিউটি, আমাকে এই কাজটা শেষ করতে হবে, আরব্ধ কর্ম, আমার দাদু এই কাজটা শেষ করতে হবে যাতে কোনো একটা জায়গায় কারো একটা মুক্তি হয়। তার জন্য সে কত বড় ঝুঁকি নিয়েছে, তার জন্য সে কত বড় এবং আমি গোটা গল্পে তোমরা অনির্বাণ বা তোমরা যারা পড়ছো দেখবে একটা লাইন আছে, যখন ওই রাহুল মাত্র এক জায়গায় একটা রিচুয়ালস করছে এবং নিজের হাতে রক্ত কেটে দিচ্ছে, তার মধ্যে ওই লাইনটা ষড়ভুজ মহাকাল, তাতে শেষে দেখো একটা লাইন আছে, রক্তের ঋণ রক্তেই শোধ। এটা তার রক্তের ঋণ, এটা তাকে কেউ বাধ্য করেনি। সবাই যে ঋণটা বেছে নেয়, এই রাস্তা বেছে নেয়, তার কোনো দায় নেই। হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য এন্টায়ার ফিয়াস্কো।
কিন্তু ওই যে নিয়তি তাকে যে এই পথে টেনে এনেছে, তার কিছু করার ছিল না। ওই ওই ক্যারেক্টারটা আমার খুব প্রিয়, তার বিনা দোষে, মানে বিনা দোষে, মানে সে জন্ম হইতেই বলি প্রদত্ত আর কি। তো আমার মানে যদি পরে কখনো হয়, হ্যাঁ, এইটা আমার এবং একটা এখানে খুব। আমি একটা কথা বলবো, যারা যারা এবারে লাইভে আসতে পারলো না, আমি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করেই রেখেছি, তারা সেলফ ভিডিও মাহেশ্বরী প্রোডাকশনস এর ফেসবুক পেজে আপলোড করবে তারা। এবং সেখানে আমি তোমাকে অবশ্যই ট্যাগ করে দেবো এবং তাদের অভিজ্ঞতাটা তোমার কাছে বলি। এবার আমার কথা বলি, মা যখন বললো যে এবারে তোকে করতে হবে ভগবান পদ্মসম্ভবের রোল, মহারুদ্রের অবতার, এবং তার সঙ্গে সঙ্গে ভগবান রিম্পোচে বলে তিব্বতীরা ডাকে তাকে। এবং বলে রাখি, আমি মানে আজ অব্দি যা পড়াশোনা করেছি এই লাইনে, মানে ধরো হিস্ট্রি নিয়ে, মিথোলজি নিয়ে, বা বৌদ্ধ ধর্মের হিস্ট্রি, বৌদ্ধ বজ্রযান পর্যায়ের হিস্ট্রি আমার কাছে খুব প্রিয় বিষয়, খুব প্রিয় বিষয়। এই নিয়ে আমি লেখা পড়লে খুব ভালো করে বোঝা যায়, যারা আপনার লেখাগুলো পড়েন তারা খুব ভালো করে বুঝতে পারে। এবং সেইখানে আমি এখনো অব্দি যাকে বলে এই যে ক্যারেক্টারটা পদ্মসম্ভব, মানে আই মিন অফ দ্যাট ক্যারেক্টার। মানে আমরা যারা শিক্ষিত বাঙালি, আমরা তো বিবেকানন্দকে একটা আলাদা চোখে দেখি, স্বামী বিবেকানন্দকে, যে এজ এ প্রবল, মানে প্রবল মানে কি বলবো, মহাপ্রতাপশালী একজন সন্ন্যাসী পুরুষ, যিনি অনেকে জীবন ডিফাইন করেছেন। তুমি যদি পদ্মসম্ভবের জীবনী পড়ো, আমি যতই পড়ছি এই ভদ্রলোকের ব্যাপারে, ততই আই এম ফলিং ইন লাভ উইথ হিম। এবং ওনার জন্মটাই তো অদ্ভুত, ওই হ্রদের মধ্যে 8 বছর বয়সে উনি যে 8 বছর পদ্মের মধ্যে পাওয়া গেছে বলে না পদ্মসম্ভব, ওর জন্য ওনার নাম রাজা ইন্দ্রভূতি, ওডিয়ান বা উদিয়ানের রাজা, ওডিয়ানের রাজা। এবং আমার একটা বড় একটা উপন্যাস হাফ লেখা আছে, আরো হাফ হবে, ওই পটমঞ্জরি বলে, তাতে পদ্মসম্ভবের একটা বড় ক্যারেক্টার আছে, এবং তাকে আমি যতভাবে হিরো দেখানো সম্ভব সে তাকে দেখাচ্ছি। মানে আমি বলছি আই এম ইন অফ পদ্মসম্ভব। এবং রিনপোচে তাকে, মানে তিব্বতে তাকে দ্বিতীয় বুদ্ধের মর্যাদা দেওয়া হয়। তার এক সময় তিনি মানে ওই বৌদ্ধ ধর্ম প্রসারে তিব্বতে অবলোকিতেশ্বরের অবতার, হ্যাঁ, এবং ওই তাকে শুধু তাই বলা হতো অবলোকিতেশ্বরের অবতার। এবং তিব্বত, আমি ছোট্ট করে যদি সময় দাও 2 মিনিট একটুখানি বলে নি ওনার ভূমিকাটা। সেটা হচ্ছে তিব্বতে স্রোংচান গ্যাম্পো বলে একজন রাজা। তিব্বতের হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং, এবং তিব্বতের হিস্ট্রির সঙ্গে বাংলার হিস্ট্রির সঙ্গে বৌদ্ধ ধর্মের বজ্রযান পর্যায়ের ইতিহাস এতভাবে জড়িয়ে আছে, সেটা একটা বিস্ময়কর বিষয়। তা তিনি, তার ইচ্ছা, স্রোংচান গ্যাম্পো বা তার ছেলের ইচ্ছে হয় যে তিনি একটি মনাস্ট্রি, ওখানে একটা বৌদ্ধ সংঘ একটা তৈরি করবেন। সেই জন্য তিনি বাংলা থেকে, তখন নালন্দার অধ্যক্ষ ছিলেন শান্তরক্ষিত আর তার শিষ্য কমলশীল, তাদের ওখানে নিয়ে যান। কিন্তু তার মন্ত্রীরা, মহামন্ত্রী মাসাং তার মন্ত্রী ছিলেন, তার মন্ত্রীরা ছিল তিবেটান, যে ওখানকার যে নিজস্ব ধর্ম পোন ধর্ম বলে, সেই পোন ধর্মের অনুসারী, এবং তারা যথেচ্ছ ভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। মানে ওদের যে রাজপ্রাসাদ বলে পোতালা প্রাসাদের আগুন ধরে গেল, খরা হলো, এরা রটিয়ে দিল। খুব মানে পাহাড়ি লোকেরা একটু কি বলবো, একটু ভূত প্রেতে বেশি বিশ্বাস করেন, একটু সংস্কারগ্রস্ত হন, বলবো না, সংস্কারগ্রস্ত হন। তা তারা রটিয়ে দিল, এরা শান্তরক্ষিতের জন্য এসব হচ্ছে। এবং তারা যতবারই তিনি মনাস্ট্রি খানিকটা বানাচ্ছেন, সকালে এসে দেখছেন সব ভূতে প্রেতে এসে ভেঙে দিয়ে গেছে। ভূত প্রেত নয়, মানে সাবোটাজ করে ভেঙে দেওয়া হচ্ছিল। তখন শান্তরক্ষিত বলেন যে আরেকজন, আমি এটা পারছি না করতে, আপনি আরেকজনকে আহ্বান করুন ভারতবর্ষ থেকে। তিনি হচ্ছেন আচার্য পদ্মসম্ভব। আচার্য পদ্মসম্ভবের প্রথম কনসর্ট মানে শক্তি, ইটস নট অ্যাবাউট ওয়াইফ, শিষ্যা বা শক্তি হচ্ছেন এই শান্তরক্ষিতের বোন মন্দর্ভা। তিনি মানে বেসিক্যালি ভগ্নিপতি জামাই গোছের আর কি। তখন আচার্য পদ্মসম্ভব টিবেটে আসেন, এবং ওই যে আসার যে কাহিনীটা, প্রত্যেকটা পর্যায়ে তাকে ওই টিবেটান ভূতপ্রেতরা বাধা দিচ্ছে, এবং তাদের তিনি বশ করে আসছেন। এটা একটা বিষয়, বোঝার বিষয়। তিনি কিন্তু কাউকে মারছেন না, মানে ওখানে এক একটা উমুক ডাইনি এলো, তিনি তাকে বেঁধে ফেললেন। তারপর ডাইনি বললো, আচ্ছা কাল থেকে আমি বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে গেলাম। প্রত্যেকটা এই করতে 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 এসছেন। তার অলৌকিক যোগ বিভূতি আর কি, তিনি যা চাই তাই করতে পারেন। 6 মাস, তিনি 6 মাস নাকি নেপালে বৃষ্টি বন্ধ করে রেখেছিলেন। এরকম অনেক যোগ বিভূতি আছে। এবং তিনি ওখানে গিয়ে সামনে মনাস্ট্রিটা বানানো শেষ করেন।
তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠায় এই ভদ্রলোকের যে অবদান অনস্বীকার্য, মানে এটা কোনো অস্বীকার করার উপায় নেই। এবং যেটা আমরা এখন বুঝি আমি, ওই যে গল্পগুলো যেখানে উনি ডাইনিকে বা ভূত প্রেতকে বদ্ধ করে রাখছেন, মারছেন না, ওটা বেসিক্যালি যারা টিবেটান, যারা কোন ধর্মের, যারা লোকাল উপজাতি বা জাতি, যারা ওকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, উনি তাদেরকে নিজের মতে আনছেন, স্বমতে আনছেন, হয়তো কথাবার্তা বলে আনছেন, হয়তো বুঝিয়ে সুঝিয়ে আনছেন। মানে এই লোকটা পলিটিক্যাল কেপেবিলিটি, এই লোকটা রাজনৈতিক প্রজ্ঞা বা বুদ্ধি কতটা ক্ষুরধার হলে তিনি এই কাজটা করতে পারেন। হি ইজ আ মাস্টার, মানে প্রভু। আমি এই লোকটার, মানে আমি বললাম না, আই মিন অফ দ্যাট পার্সন। পদ্মসম্ভবকে আমি আরো প্রচুর প্রচুর গল্পে আনবো। হ্যাঁ, কি জিজ্ঞেস করছিল অনির্বাণ? সম্ভবত প্রথম ডাকিনি ছিল সিংহমুখ, সিংহমুখকে প্রথম পাঠানো হয়েছিল কোন ধর্মে? না, হ্যাঁ সিংহ, তুমি ডাকিনি সিংহমুখ। হ্যাঁ, ডাকিনি সিংহমুখ আর অনেক গল্প আছে, অনেক গল্প আছে পদ্মসম্ভবকে নিয়ে। এবং ওরা ডাকে ঋণ পচে। ইনফ্যাক্ট আমার মনে আছে, আমি যখন পদ্মসম্ভব যখন আমি করবো, তখন সবাই রেডি, মানে সবাই বলছে ঠিক আছে তোকে পদ্মসম্ভব করতে হবে। তো একটা বিছানার মধ্যে বসে আছে, মা সামনে বসে আছে, পাশে যিনি কৃষ্ণানন্দ আগমবাগিস যে করেছে সেই ছেলেটি বসে আছে। ইনফ্যাক্ট অনলাইন রয়েছেন আমাদের মোনালি চ্যাটার্জি, উনি অনলাইন ছিলেন। তো আমাকে যখন বলছে আমি রীতিমতো ভয় পাচ্ছি, সে সময় আমি একটা কথা বললাম যে এভাবে তো আসবে না। আমি চোখ বন্ধ করে ও মা হুম বজ্র গ্রুপে মা সিদ্ধিম বলে যাচ্ছে, সবাই বলে যাচ্ছে, মন্ত্রটা বলে যাচ্ছি। ইনফ্যাক্ট 3-4 বার বলার পর মনে হলো না ঠিক আছে এবার করবো। মানে একবারে করেছি, আশা করি খুব একটা খারাপ করি, জানি না কেমন হয়েছে সেটা বলতে পারবো না। সেটা শুনে বলবো, খারাপ হলে আমি তোমার বাড়ি আসছি তোমার কাছে দেখা করতে। ওম মণিপদ্মে হুমটাও কিন্তু পদ্মসম্ভবের জন্য উৎসর্গীকৃত মন্ত্র। আচ্ছা, একটু আমাকে যেতে হবে এক জায়গায় অনির্বাণ, যদি আমাকে তুমি একটু এবারে, আমি 2 মিনিটের মধ্যে বিষয়টা শেষ করে নিচ্ছি। এরপরে আমি যাকে যাব, যে ডিরেক্টর এবং যে আমাদের কোর অ্যাডমিন, তাকে এবার মাইকটা তাকেই দিয়ে দেবো, অনারেবল সেবা আচার্য, এবং তিনি এই গোটা মিটিংটা এবার শেষ করবেন এবং আপনাকে ফাইনাল অ্যাড্রেস করবেন। অনারেবল কোর অ্যাডমিন সেবা আচার্য ম্যাডাম, ওভার টু হার। প্রথমে সমস্ত শ্রোতা বন্ধু নমস্কার। তোমার সঙ্গে আমার এইভাবে দেখা হবে এবং সেটা এরকম লাইভের মধ্যে দিয়ে, সেটা সত্যি আমাদের প্রোডাকশন হাউস এবং আমার জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। আর আমি সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের কাছে একটা কথাই বলবো, মাহেশ্বরী প্রোডাকশন এতদিন ধরে যতগুলো লাইভ অনুষ্ঠান করেছে, আজকেরটা বোধহয় সব থেকে স্মরণীয়। কারণ আমার সন্তান সম এবং সবার, তোমাদের এই প্রজন্মের সবার পছন্দের মানুষটি আমাদের সঙ্গে রয়েছেন আজকে। সম্পূর্ণ অনুষ্ঠানে থাকার জন্য হার্দিক অভিনন্দন জানাই তোমাকে। এবং এইভাবেই আমাদের সঙ্গে থাকবে এবং ওদেরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, এটুকু আমি আশা করি। আর সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা গল্প লেখার পরে সেটা আমি জানি না আমার পরিবারের ছেলেমেয়েরা কেমন করে সেটা পরিবেশন করেছে। এখানে তো শুধু কণ্ঠ দিয়ে ব্যাপার, এখানে তো তাদের কেউ দেখতে পায় না। তো আমার সদস্যদের উপর আমার বিশ্বাস আছে যে তারা তাদের বেস্ট লেভেলটাই দিয়েছে। তবে অবশ্যই সেটা যদি মতামতটা, সুচিন্তিত মতামতটা আমরা জানতে পারি তোমার কাছ থেকে, তাহলে আমাদের আরো ভালো লাগবে। নিশ্চয়ই আমি শুনে অবশ্যই জানাবো। ভীষণ ভালো লাগবে। এবং কোথাও যদি কারো ভুল হয়ে থাকে সেটুকু যদি একটু উল্লেখ করে দাও, তাহলে ওরাও পরবর্তীকালে সেটা ঠিক করে নিতে পারবে। কেন ওরাও আজকে ভীষণ ভাবে উৎসাহী যে তুমি আছো সঙ্গে এবং আনন্দিত আবার পরবর্তী পর্যায়ে তোমাকে পাবো আমাদের সঙ্গে, এটুকু আশা করি। হ্যাঁ, ইনফ্যাক্ট ইতিমধ্যেই বোধহয় আমার একটি গল্প এইবারে বেরিয়েছে কিশোর ভারতীতে, সেটা অলরেডি নিতাই চরণের ঘুড়ি অলরেডি বলে রেখেছে আমাকে। এবং আজকাল বলে রাখার আর কোন রকম মানে অন্যরকম অনুমতির ধারে না, আমাকে টাকাটা পাঠিয়ে দিলাম। এবার তুমি আমাকে মেলটা করে দিও। যাক, খুব ভালো। আমি যেটা আবারও বলেছি, আমি সেটা এখন আবার রিপিট করছি, এই যে প্রফেশনালিজম, এই সম্মানটুকু আমরা লেখকরা এই সম্মানটুকু চাই, এর বেশি কিছু চাই না। আমি আবারও বলছি, ইটস নট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ মানি, কিন্তু এই যে সম্মানটুকু দেওয়া হচ্ছে, এইটুকু আমরা বড়
ভালোবাসি। আমি আশা করব মাহেশ্বরী প্রোডাকশনস এর যারা আছেন তারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিশ্চিত খুব ভালো হয়েছে পুরো 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 প্রজেক্টটি। আমি নিজেও খুব মানে কি বলবো আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি কবে শুনতে পাবো। এবং যারা দর্শক আছেন তাদের অনুরোধ করব আপনারা অবশ্যই শুনবেন। এবং মাহেশ্বরী প্রোডাকশনস এর আপনাকে, অনির্বাণকে এবং যারা যারা আছেন সঙ্গে প্রত্যেকের জন্য কিন্তু আমার অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাহিত্যিক শ্রী অভিক সরকার মহাশয় এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, তার মহামূল্যবান সময় তিনি আমাদের দিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। এবং কিছু কিছু মানুষ যারা যারা বলে না অন্ধকারে থেকে যায় বা অন্তরালে থেকে যায়, তারা সামনে আসে না, আমি তাদের কথা বলি। পোস্টার ডিজাইনার সৌনভ ঘোষ, যে কিনা এখন জ্বরে আক্রান্ত, 102 ডিগ্রি জ্বর নিয়ে সেই মানুষটা পোস্টার বানিয়েছে, অতি অল্প সময় বানিয়েছে। 2 নম্বর বলবো স্বপ্নীল ভট্টাচার্য, যে আমাদের মিউজিক করছে, সেই মানুষটাও কদিন আগে করোনা আক্রান্ত ছিল, কোয়ারেন্টাইনে ছিল, কোয়ারেন্টাইন থেকে ফিরে এসেই শরীরের কোন রকম ক্লান্তি বোধটা না রেখে, ক্লান্ত তো সবাই, করোনা তো আর কোনো সুখের বিষয় নয়, অসুখ এটা একটা, তো সেই অসুখটাকে ওভারকাম করে তারপরে সে কাজ করেছে এবং কাজ করছে, নিরন্তর নিরলস ভাবে কাজ করছে। যারা যারা আমাদের ক্যামেরার ওপারে যারা যারা রয়েছেন শ্রোতা বা দর্শক মন্ডলী, তাদের প্রত্যেককে বলি আপনারা সবাই হচ্ছেন আমাদের নায়ক নায়িকা। আমরা তো মাইক ধরে কিংবা মাহেশ্বরী ফিল্মস আসছে কিছুদিন পরে, সেখানে আমরা হয়তো মেকআপ করে বা ড্রেস আপ করে আমরা তো নায়ক নায়িকা, কিন্তু আপনারা যদি না থাকলে কিন্তু মাহেশ্বরী প্রোডাকশনস কেন, কোনো রকম কোনো প্রোডাকশন হাউস কিছু থাকবে না। আপনারা দর্শকরা, জনতায় আপনারাই কিন্তু নায়ক নায়িকা আমাদের কাছে। আমাদের কাছে আপনাদের চাহিদা, আপনাদের ভালোবাসাটাই সর্বোপরি। এবং তারপরে আমি একটা কথা বলবো, আমাদের মহামান্য কোর অ্যাডমিন যেরকমটা বলছিলেন সাহিত্যিক শ্রী অভিক সরকার মহাশয়কে, এবং আমাদের মহামান্য ডিরেক্টর ম্যাডামও যেটা বলছিলেন, এবং বাদবাকি মহামান্য বাচিক শিল্পীরা যা বলছিল, একটা কথা ঠিক যে প্রত্যেকটা মানুষ যারা যারা মাহেশ্বরী প্রোডাকশনসে আছেন জানবেন তারা তাদের জীবনেরও পরোয়া করে না, তাদের কাছে তাদের কাজ আগে, তাদের কাছে তাদের কর্তব্য আগে, তাদের কাছে আপনারা আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহেশ্বরী প্রোডাকশনস শুনতে থাকবেন। এবং আসন্ন 14ই নভেম্বর কালী পুজো উপলক্ষে আপনাদের সামনে পরিবেশিত হবে লাইভ ইউটিউব প্রিমিয়ারের মাধ্যমে সাহিত্যিক শ্রী অভিক সরকারের লেখা পত্রভারতী থেকে প্রকাশিত গ্রন্থ পেদবধূ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।